আপনাদের লাস্ট ক্লাস তো আমার সাথেই ছিল, তাই না? আচ্ছা, তো কি কতটুকু যেন আপনাদেরকে পড়ানো হয়েছিল? হ্যাঁ, টপিকগুলো কি কি পড়াইছিল? এই সিরিটি পড়াইনি, সিরিটি বাকি ছিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সিরিটিপের ব্যাপারটা কি জানেন? সিরিটিপ হচ্ছে ঘুম ঘুম। হ্যাঁ, সিরিটিপ এই যে ব্যাপারটা, এটা আসছে কোত্থেকে? সিডেশন একটা কথা আছে। হ্যাঁ আসেন, সিডেশন, ওখানে বসেন, সেন্টেন্স কভার করেন। আচ্ছা, সিডেশন মানে কি আর সিডেটিভস ব্যাপারটা কি? সিডেশন থেকেই কথাটা আসে কি, সিডেটিভস মানে যেই ওষুধগুলো কি করে আপনার বডিতে বা আপনার নার্ভাস সিস্টেমটাকে বা আপনার নার্ভগুলোকে দুর্বল করে দিয়ে আপনার বডিকে একটু মানে নার্ভগুলোকে একটু নিস্তেজ করে দেয়, সেগুলোকে বলা হয় সিডেটিভস। ঠিক আছে? আচ্ছা, সিডেটিভসের সাথে আরেকটা নাম আসে কি, হিপনোটিক। হিপনোটিক, সিডেটিভ, আরেকটা হচ্ছে হিপনোটিক। আর এই হিপনোটিক কথাটা কোত্থেকে আসছে? হিপনোটিজম। হ্যাঁ, হিপনোটাইজ করা, এই ধরনের শব্দ শুনছেন না? হিপনোটাইজ, এই ব্যাপারটা কি বলেন তো? আচ্ছা 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 আচ্ছা, কি বাবা তোমার ডিমান্ড কি? তাহলে ওকে নিয়ে আসছেন কেন? আরে আপনার তাহলে আসাটা তো উচিত হয়নি, বাচ্চার জ্বর। না না, বাচ্চার জ্বর, তো আপনি ওকে নিয়ে রেস্ট নেন বাসায়। ওর তো জ্বর থাকবে না, তো জ্বর থাকবে না। আচ্ছা ঠিক আছে, এখন আসেন হচ্ছে হিপনোটিক বা হচ্ছে হিপনোটিজম। এই ব্যাপারটা হচ্ছে কি, ধরেন কোনো একটা পেশেন্ট বা কোনো একটা মানুষকে আপনি যদি হিপনোটাইজ করা বলতে বোঝায় যে কোনো একটা মানুষকে তার বিপরীতে থাকা যে মানুষটা থাকবে সে তাকে নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া। ঠিক আছে, সেটাকে বলা হয় হিপনোটিজম। তো এখন এই সিডেটিভ হিপনোটিক ড্রাগগুলোকে আমরা কখন ব্যবহার করে থাকি? কয়েকটা ক্ষেত্র আছে। ক্ষেত্রগুলো কি? একটা হচ্ছে যদি সে সাইকিয়াট্রিক পেশেন্ট হয়। কি পেশেন্ট হবে সে? সাইকিয়াট্রি মানে হচ্ছে কি, হ্যাঁ, ওর যদি নার্ভাস সিস্টেম ইনডিউসড কোনো ধরনের কোনো ডিজিজ থাকে, নার্ভাস সিস্টেম ইনডিউসড, তার মানে হচ্ছে বা সে যদি সাইকোলজিক্যালি ডিস্টার্বড হয়, তখন আমরা তার ক্ষেত্রে এই ওষুধগুলো ব্যবহার করতে পারি। আরেকটা কোথায় আমরা ব্যবহার করতে পারি? ইন কেস অফ পেইন রিলিফ, ইন কেস অফ মানসিক সমস্যার জন্য। আরেকটা হচ্ছে কি, ইন কেস অফ পেইন রিলিফ, ইন কেস অফ পেইন রিলিফ। আচ্ছা, পেইন রিলিফের ব্যাপারটা কি আসে? পেইন রিলিফের ব্যাপারটা হচ্ছে, ধরেন আপনি একটা মানুষের বডিতে খুব বেশি ব্যথা হচ্ছে। ব্যথা আমরা কখন কখন অনুভব করি না বলেন তো? ব্যথা হওয়া সত্ত্বেও আপনি অনুভব করেন না, কখন বলেন তো? একটা হচ্ছে ঘুম। আপনি যদি ঘুমে থাকেন তখন অনেক সময় দেখা যায় না, অনেকে দেখবেন যে দরজা বাড়ি দিতে দিতে অনেকক্ষণ হয়ে গেছে, 4, 5, 10, 15 মিনিট, আধা ঘন্টা হয়ে যায়, ঘুমে টের পাচ্ছে না। কারণ কেন টের পাচ্ছে না? কারণ সে ঘুমে আছে। হ্যাঁ, তো একটা বাংলায় একটা কথা আছে না, মানে একদম আঞ্চলিক ভাষায় কোনো কোনো জায়গায় বলে যে ঘুম এবং মরা এই দুইটা ব্যাপার খুব সমান, এরকম একটা কথা আছে না? আচ্ছা, তো এই দেখা যায় যে কি, পেইনটা রিলিফ করা হয় দুইটা ওয়েতে, দুইটা পদ্ধতিতে। একটা হচ্ছে আপনার যে জায়গায় পেইন হচ্ছে ওইখানে কি করব আমি, নার্ভটাকে দুর্বল করে দিব বা উইক করে দিব বা ব্লক করে দিব। একটা গেল এটা কেমন? যেমন অ্যানেস্থেসিয়া। এই যে আপনার বডিতে কাটা ছেঁড়া করে ফেলতেছে, সব কিছু করে ফেলতেছে, কিন্তু আপনি কি টের পাচ্ছেন? কিছুটা পেলেও ম্যাক্সিমামটাই টের পাচ্ছেন না, একদম মিনিমাম পাচ্ছেন। কেন পাচ্ছেন না? কারণ আপনার যে নার্ভটা আছে ওইটাকে ব্লক করে দেওয়া হচ্ছে কিসের মাধ্যমে? অ্যানেস্থেটিক ড্রাগের মাধ্যমে। আবার এগুলো কেন ব্যবহার করা হচ্ছে? আপনার লোকাল কোনো পেইন, যেমন কথার কথা আপনার কোথাও ভেঙে গেছে, হাত ভেঙে গেছে একদম, কিংবা হচ্ছে সিজারিয়ান সেকশন, সিজার করার পরে ব্যথা হয় না একটা? আচ্ছা, বা এনবিটির পরে একটা ব্যথা হয়, তখন দেখা যায় মরফিন, প্যাথিডিন, নাম শুনছেন না? মরফিন, প্যাথিডিন, এগুলোকে দেওয়া হয়। কেন দেওয়া হয়? এগুলো কি করে? আপনার ঘুমটাকেও বাড়াবে
মরফিন প্যাথেটিনটা কী করবে, আপনার ঘুমও বাড়াই দিচ্ছে এবং আপনি ঘুমে থাকার দরুন আপনার যে ব্যথাটা হচ্ছে সেটা আর অনুভব করতে পারতেছেন না। আচ্ছা, এখন আসেন এই সিডেটিভ হিপনোটিক্সের মধ্যে একদম কমন কিছু নাম আছে। একটা হচ্ছে কি ডায়াজিপাম। হ্যাঁ, আচ্ছা, মরফিন প্যাথেটিনের ব্যাপারটা হচ্ছে সব কিছুরই ইউজ আছে, অ্যাবিউজ আছে। মরফিন প্যাথেটিন মূলত হচ্ছে ড্রাগ, কিন্তু এখন আপনি যদি এটাকে কোনো ধরনের নিয়মতান্ত্রিকতার সাথে ব্যবহার না করেন তখন সেটা হয়ে যাবে, ঠিক আছে? ও সরি, আমার বলাটাই ভুল আছে। মরফিন প্যাথেটিনটা হচ্ছে মেডিসিন, আপনি যখন নিয়মতান্ত্রিকতার বাইরে যে এটাকে ব্যবহার করবেন তখন সেটা ড্রাগ হয়ে যাবে। ড্রাগ আর মেডিসিনের পার্থক্য মনে আছে তো নাকি? হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন আসেন হচ্ছে এই ডায়াজিপাম, ক্লোনাজিপাম, ঠিক আছে, এই নামগুলো তো শুনছেন, এগুলোকেই বলা হয়ে থাকে সিডেটিভস। এখন এই ডায়াজিপাম, ক্লোনাজিপাম না গত ক্লাসে আপনাদেরকে বললাম, বলিনি? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই ডায়াজিপাম আর গেল ক্লোনাজিপাম, এখন এগুলোর কত কত মিলিগ্রাম আছে বাংলাদেশে বলেন তো? 1.5, হ্যাঁ, 0.5 to 0.25 এগুলো পর্যন্ত পাওয়া যায়। তো এখন আমরা যখনই কোনো পেশেন্টকে এই ডায়াজিপাম বা ক্লোনাজিপাম দিতে যাব, মনে রাখতে হবে আপনাকে সর্বনিম্ন থেকে শুরু করতে হবে, একদম মিনিমাল স্টেজ থেকে শুরু করতে হবে। আচ্ছা, এখন আসেন হচ্ছে তারপরে এগুলোকে কাদেরকে দেওয়া যাবে না, কাদের ক্ষেত্রে এই ওষুধগুলোকে দেওয়া যাবে না বলেন তো? ধারণা আছে? দেওয়া যাবে না কার ক্ষেত্রে? ধরেন দেওয়া যাবে কার ক্ষেত্রে? অনেকের ক্ষেত্রেই, কিন্তু দেওয়া যাবে না কার ক্ষেত্রে? আচ্ছা, এক ল্যাকটেটিং মাদার, ল্যাকটেটিং মাদার, এক নম্বর কথা, যে ব্রেস্ট ফিডিং করাচ্ছে বাচ্চাকে, ওকে কোনোভাবেই এটা দেয়া যাবে না, বুঝতে পারছেন? সে যদি সাইকেটিক পেশেন্টও হয় তখনও এটাকে মিনিমাইজ করার চেষ্টা করা হয়, বুঝতে পারছেন? আচ্ছা, 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি, যার ক্ষেত্রে ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, ব্রঙ্কিয়াল অ্যাজমা মানে হচ্ছে যার শ্বাসকষ্ট বা হাঁপানির সমস্যা আছে, তার ক্ষেত্রে দেয়া যাবে না। আচ্ছা, যদি কেউ কার্ডিয়াক পেশেন্ট হয়, কার্ডিয়াক পেশেন্ট স্পেশালি হচ্ছে ট্যাকিকার্ডিয়া, ঠিক আছে, স্পেশালি হচ্ছে ট্যাকিকার্ডিয়া। ট্যাকিকার্ডিয়া মানে বুঝছেন? ট্যাকিকার্ডিয়া, ব্রাডিকার্ডিয়া, ব্যাপারগুলো কি বলেন তো? অ্যানাটমিতে না পড়ে আসছেন, বলেন তো ট্যাকিকার্ডিয়া কি, এটাকে বুঝেন। ট্যাকিকার্ডিয়া, ঠিক আছে, ট্যাকিকার্ডিয়াটা কি, আর হচ্ছে ব্রাডিকার্ডিয়া ব্যাপারটা কি? ব্রাডিকার্ডিয়া এগুলো কি বলেন তো? হ্যাঁ, আচ্ছা, ট্যাকিকার্ডিয়া, আমাদের নর্মাল হার্টবিট কত বা হার্ট রেট কত বলেন তো? 120, 20 থেকে 30। আচ্ছা, আর 120/80, আর এটাকে হার্টবিটের কথা হচ্ছে, 16 থেকে 18। আচ্ছা, তারপর বলেন আর কি ভেরিয়েশন আছে বলেন, শুনেন। আচ্ছা, উপর নাম্বার করতেছেন না, পালসের এইটা বলতেছেন না, শুনেন, প্রতিবার হৃৎপিণ্ড সংকোচন এবং প্রসারণ হওয়ার ফলে যেটা হয়, এটা যে একটা সাউন্ড হয় সেটাকে বলা হয় হার্টবিট, ঠিক আছে? আমি জিজ্ঞাসা করছি হার্টবিট কত আমাদের স্বাভাবিক। আচ্ছা, হ্যাঁ বলেন। 72 এক্স্যাক্টলি 72 বিট পার মিনিট, 72 বিট পার মিনিট, কোনো 120/80 না, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন হচ্ছে আবার কেউ কেউ বললেন 12 থেকে 13 হলে ওই পেশেন্ট সে তার আইসিইউতে নেওয়া বাধ্যতামূলক হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, শুনেন, কোনো ইনফরমেশন দেওয়ার পরে ধরেন এই যে সবাই একটু মজা করতেছি বা ইয়ে করতেছি, এটা নিয়ে প্যানিক হওয়ার মতো কিছু নাই ভাই। কেউ যদি মনে করেন ইগোতে লাগায় ফেলেন কেউ, তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন হচ্ছে ব্রাডিকার্ডিয়া কি, ট্যাকিকার্ডিয়া কি। এই যে বললেন যে 72, হ্যাঁ, এটা হচ্ছে বেজ আমাদের, হ্যাঁ, 72 হচ্ছে আমাদের, ঠিক আছে? এখন এটা যদি মনে করেন বাড়তে বাড়তে মোর দেন কত হয়ে যায়, 100 বিট হয়ে যায়, মোর দেন 100 বিট। আপনি চিন্তা করেন 72 বার বিট দিচ্ছে একটা জিনিস, এটা 100 বার বিট করতেছে, তাহলে এটা কেমন হয়ে যাচ্ছে না, অড হয়ে যাচ্ছে না ব্যাপারটা? আচ্ছা, তখন ওই ব্যাপারটাকে আমরা কি বলবো, ট্যাকিকার্ডিয়া।
কনসেপ্ট ক্লিয়ার? যদি 100-এর বেশি হয়ে যায় তখন আপনি বুঝতে পারতেছেন আপনার কী অবস্থাটা হবে হৃৎপিণ্ডের। আচ্ছা, তখন কি হওয়ার সম্ভাবনা থাকে? ট্যাকিকার্ডিয়া থেকে কি হইতে পারে? ওকে, ধরলাম। আর কি মেইন যে জিনিসটা মনে রাখবেন, যেহেতু হার্টে এতবার বিট করতেছে একটা জিনিস, এটা কি হবে? হার্ট ফেলিওর হওয়ার টেন্ডেন্সি থাকে, হার্ট ফেলিওর হয়ে যেতে পারে। আচ্ছা, এখন আসেন হচ্ছে কি ট্যাকিকার্ডিয়া চলে গেল, বাকি রইল কি ব্রাডিকার্ডিয়া। ব্রাডিকার্ডিয়ার ব্যাপারটা কি হবে? যদি এই 72 বিট যেটা আছে সেটা বললাম 100 হয়ে গেলে হচ্ছে ট্যাকি, আর এটা যদি বিলো 60 চলে আসে, বিলো 60 তখন সেটাকে কি বলবো আমরা? ব্রাডিকার্ডিয়া। বুঝতে পারছেন? ওকে, মনে থাকবে ব্যাপারগুলো? ওকে, আচ্ছা, এইসব ধরনের যে পেশেন্টগুলো থাকবে, এখন ধরেন তার অলরেডি ল্যাকটেটিং মাদারকে কেন দিব না? মায়ের দুধের সাথে এটা বাচ্চার মধ্যে চলে যাবে, বাচ্চার নার্ভাস সিস্টেমকে সেটা ইম্পেয়ার্ড ফাংশন বা হচ্ছে নর্মাল যে ফাংশনাল রেট আছে সেটা কমাই দিবে। ওকে, 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি ব্রঙ্কিয়াল অ্যাজমা। ব্রঙ্কিয়াল অ্যাজমাতে আসলে ঘটনাটা কি হয়? তার লাংসে ইনফেকশন থাকে, তার লাংসটা ঠিকভাবে সংকুচিত কিংবা প্রসারিত হতে পারে না ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্টগুলো, ঠিক আছে? আচ্ছা, এখন আপনি এই যে ড্রাগগুলো বাস এই যে ডায়াজিপাম, ক্লোনাজিপাম, ক্লোরাজিপেট, ঠিক আছে, এই যে ওষুধগুলো আছে এগুলোর কাজই হচ্ছে আপনার সব কিছুকে স্তিমিত করে দিবে, রিল্যাক্সে নিয়ে আসবে। মানে ঘুম মানে কি? রিল্যাক্স না? ওকে, এটা হচ্ছে রিল্যাক্স করে দিবে। এখন ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্ট তো এমনিই তার লাংসে ইনফেকশন আছে, তার ঠিকভাবে মাসলটা লাংসের কাজ করতে পারতেছে না লাংসটা। এখন আপনি যদি আবার সিডেটিভ দিয়ে দেন, তাকে ক্লোনাজিপাম, ডায়াজিপাম দিয়ে দেন, তার লাংস তো আরও কাজ করবে না। কথাটা বুঝতে পারছেন? এই কারণে আমরা এগুলো দিব না। ধরেন এক জায়গায় দিব না, কেন দিব না? বেসিকটা অন্তত পক্ষে আপনাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আমাদের নর্মাল রেসপিরেটরি রেট কত? আমরা প্রতিবার কয়বার শ্বাস প্রশ্বাস নেই? 20-22 বার। আর কেউ বলেন? ভুল হোক কোনো সমস্যা নেই, বলেন। ওকে, 16 to 18 টাইমস। হ্যাঁ, 16 to 18 টাইমস। আচ্ছা, আর একটা বাচ্চা কতটুকু নেয়? বাচ্চা কয়বার নেয় বলুন তো? বাচ্চা কয়বার নেয় বলেন? ওকে, 20-22। আপনাদের আর ধারণা? আচ্ছা, 30 টাইমস উনি যেটা বলছিল এটাই ঠিক ছিল। বাচ্চাদের ক্ষেত্রে এটা হবে হচ্ছে 30 টাইমস, ঠিক আছে? ওকে, এগুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এই হচ্ছে আপনাদের সিডেটিভ হিপনোটিক্স। আচ্ছা, এখন আসেন হচ্ছে সিডেটিভ হিপনোটিক্সটা আমরা আর কোথায় দিতে পারি? যেমন হাইপারটেনশন, উচ্চ রক্তচাপে আপনি হচ্ছে এই সিডেটিভ হিপনোটিক্স বা হচ্ছে ক্লোনাজিপাম, ডায়াজিপামটাকে দেওয়া যেতে পারে। আচ্ছা, ধরেন আপনি সিডেটিভ হিপনোটিক্স মানে ক্লোনাজিপাম, ডায়াজিপাম দিলেন, দেওয়ার পরে আপনি এটাকে কতদিন পর্যন্ত রানিং রাখবেন আর কতদিনের মধ্যে এটাকে বন্ধ করে দিবেন, এটার একটা ধারণা থাকা দরকার না যে আমি এতদিন পর্যন্ত এটাকে রাখতে পারবো, আর এটা ডোজটা কেমন হবে। যেমন কথার কথা বলি, আমরা বাঙালি যারা আছে তাদের ব্যাপারটা কি, আমরা যে জিনিসটা মজা পেয়ে যাই ওইটাকে আমরা বারবার করার চেষ্টা করি, এটা আমাদের প্রয়োজন হোক কিংবা না হোক। আচ্ছা, ঠিক একই রকমভাবে যাদেরকে আপনি ধরেন সিডেটিভ দিয়ে অভ্যাস করাই ফেলবেন, যে তাকে আপনি সিডেটিভ সিপনোটিক দিয়ে অভ্যাস করাই ফেলছেন, ক্লোনাজিপাম, ডায়াজিপাম তার ঘুমের জন্য দিচ্ছেন আপনি, এখন সে দেখবেন 2 দিন 3 দিন পরেই হঠাৎ করে এসে বলবে আমার এটা কাজ হচ্ছে না, আরও বাড়াই দেন। ঠিক আছে, কারো যদি অভিজ্ঞতা থাকে তখন দেখবেন যে 3 দিন যায় না, 5 দিন যায় না, 1 সপ্তাহ যাচ্ছে না, সে বলতেছে এসে আমাকে এটা বাড়াই দেন। আলটিমেটলি তার কিন্তু ঘুমের ওষুধেরই দরকার নাই, কিংবা উচ্চ রক্তচাপ ছিল আপনি দিচ্ছেন প্রাথমিকভাবে, তার এটা ভালো লেগে গেছে। ঠিক আছে না? প্রথম কথা মনে রাখবেন এগুলো হচ্ছে প্রেসক্রাইব ড্রাগ। প্রেসক্রাইব ড্রাগ মানে বুঝছেন? প্রেসক্রাইব ড্রাগ হচ্ছে প্রেসক্রিপশনে কোনো রেজিস্টার্ড মেডিকেল অফিসার, দ্যাট মিনস কোনো মেডিকেলের স্টুডেন্ট কর্তৃক বা ডাক্তার কর্তৃক লেখা থাকতে হবে, তাহলে সেই ড্রাগটাকে দেওয়া যাবে। যেমন মরফিন, প্যাথিডিন, এই যে হচ্ছে সিডেটিভস, হ্যাঁ এগুলো। তো ঠিক একই রকমভাবে হচ্ছে এই ড্রাগগুলোকে সর্বনিম্ন মাত্রায়, যেমন কথার কথা 0.25 থেকে আপনি শুরু করলেন, কথার কথা 0.25 থেকে শুরু করলেন, এটা কতদিন পর্যন্ত রানিং রেখে তারপরে আপনি এটাকে বাড়াইতে যাবেন বলেন তো, ধারণা? ওকে, মিনিমাম 15 ডেজ, মিনিমাম 15 ডেজ উইথ অবজারভেশন। 15 ডেজ থাকবে এবং সেটা রেগুলার নিচ্ছে কিনা, যেভাবে নেওয়ার কথা সেভাবে নিচ্ছে কিনা, এই অবজারভেশনে রেখে যদি প্রয়োজন বোধে মনে হয় যে না তার বাড়ানো উচিত, তখন আপনি এটাকে বাড়াইতে পারবেন। মিনিমাম 15 ডেজ, যদি সম্ভব হয় তবে প্রপার টাইম হচ্ছে মিনিমাম 1 মান্থ। ঠিক আছে, যদি সে পেশেন্ট হয় তাহলে, স্বাভাবিক মানুষের ক্ষেত্রে না।
কথাটা বুঝতে পারছেন? ওকে, আচ্ছা এখন আসেন এই ঘুমের ওষুধ আমরা কখন খেতে বলবো? ধরেন হচ্ছে আমরা তো খাঁটি বাংলায় আসেন, সিরিটিপস মানে হচ্ছে ঘুমের ওষুধ, বারবার সিরিটিপস না বলে আপনাদের বোঝার জন্য বলতেছি ঘুমের ওষুধ। এখন আমি একটা দিয়ে দিলাম, কখন খাবে সে? যখন মন চাইবে তখনই খাবে? 3 বেলা খাবে? 2 বেলা খাবে? না, শুধুমাত্র সিঙ্গেল ডোজ হবে। কখন হবে? শুধুমাত্র রাতে। এবং যাই হোক না, হ্যাঁ বয়স কত? 60-এর উপরে? তাহলে 1 ঠিকই আছে। আচ্ছা, তবে এগুলো ব্যাপারটা হচ্ছে এই যে ব্যাপারগুলো, কারণ ওই যে সে মজা পেয়ে যাচ্ছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওর ঘুম ঠিকই আসে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সে যে মজাটা পেয়ে গেছে, এটাই হচ্ছে সমস্যা। আচ্ছা এখন আসেন হচ্ছে কি জন্য বলতেছিলাম, কখন খাবে? হ্যাঁ, আচ্ছা শুধুমাত্র হচ্ছে রাতে দিবেন। এখানে কোনো অল্টারনেশন আসবে না যে এই পেশেন্ট তাই আমি সকালে দিলাম, অমুক পেশেন্ট আমি দুপুরে দিলাম, অমুক পেশেন্ট রাতে দিলাম। নেভার এভার, সবসময় এটা রাতে থাকবে। কারণ একটা ঘুমের ওষুধ দেওয়ার পরে বা একটা সিরিটিপস দেওয়ার পরে এটা মিনিমাম 8 আওয়ার্স আপনাকে ইফেক্ট দিবে। কখনো কখনো সেটা 12 আওয়ার্সও হয়, 8 থেকে 12 ঘন্টাও হয়। তো এখন আপনি ঘুমানি দিনের এই 8 থেকে 8 ঘন্টা আপনি কখন ইউজ করেন একসাথে? এটা হচ্ছে ঘুমের সময়, এছাড়া আপনার ইউজ হয়? এছাড়া আপনি জেগে আসেন না মিনিমাম ম্যাক্সিমাম টাইমে। তো এই কারণে সবসময় মনে রাখবেন ঘুমের ওষুধটা আমরা দিব রাতে। আচ্ছা এখন কিছু পেশেন্ট আছে যাদের ক্ষেত্রে দেওয়ার সময় জিজ্ঞাসা করতে হবে ঘুমের ওষুধ দেওয়ার সময় যে আপনি কি করেন, আপনি কি করেন? এটা মাস্ট, এটা কমপ্লিমেন্টারি আস্কিং কোশ্চেন। কেন কমপ্লিমেন্টারি আস্কিং কোশ্চেন? সে যদি ড্রাইভার হয়, এখন আপনি তাকে ঘুমের ওষুধ দিয়ে দিলেন, সে এটা সকালে খেয়ে ফেললো, তাহলে তার ঘটনাটা কি হবে? অ্যাক্সিডেন্ট হবে। ধরেন কথার কথা সে হচ্ছে পাইলট, আপনি তাকে সেটা সকালে নিতে বললেন, অন্য বেলা নিতে বললেন, তখন তার ঘটনাটা কি হবে? বিমান আকাশে আর উড়বে না, উড়বে? ঠিক আছে। আচ্ছা এখন আসেন হচ্ছে সে ধরেন নাবিক, তার ঘটনাটা কি হবে? বুঝতেই পারতেছেন। এখন কথার কথা ধরেন যে একদম ইয়েতে আসি, স্টুডেন্ট, যদি সে স্টুডেন্ট হয়, মনে রাখবেন কাদের ক্ষেত্রে আমরা ঘুমের ওষুধ না দেওয়ার চেষ্টা করব? বিলো 16, 16 বছরের কম পেশেন্টের বয়স, 16 বছরের কম, কখনো কখনো বলা হয় 18 বছরেরও কম, কোনোভাবেই তাকে ঘুমের ওষুধ দেয়া যাবে না, যদি না সে সিভিয়ার সাইকেট্রিক পেশেন্ট হয়। সিরিয়াস সাইকেট্রিক পেশেন্ট যদি না হয় তাকে ঘুমের ওষুধ দেওয়া যাবে না। দোকানে আসছে, আয়সা বলতেছে আমাকে দেন, না দেয়া যাবে না, এটা কিন্তু কখনো দিবেন না। আচ্ছা এখন আসেন হচ্ছে এই হচ্ছে নিয়মতান্ত্রিকতা। আচ্ছা এগুলো একটু মাথায় রাখবেন, কিন্তু ব্যাপারগুলো খুব সাধারণ স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু ব্যাপারগুলোর ইফেক্ট কিন্তু লং ব্যারিয়ারের। ঠিক আছে? না, আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে ভুল ধারণা যে মাথা ব্যথার জন্য আমি একটা ঘুমের ওষুধ খেয়ে ফেললাম। না, মাথা ব্যথার জন্য আপনি প্যারাসিটামল নিতে পারেন, কিংবা যে কোনো ধরনের রাবিং বাম উইথ ম্যান্থল, যেটাতে ম্যান্থল থাকে, এই ধরনের কোনো রাবিং বাম আপনি চাইলে ব্যবহার করতে পারেন। কিন্তু কোনো পেইন কিলার আপনি মাথা ব্যথার জন্য, মাথা ব্যথাটা যদি কী কারণে, যে স্বাভাবিক যে আমার খুব মানসিক চিন্তা, কিংবা আমি খুব বেশি পরিশ্রম করছি এই কারণে আমার মাথা ব্যথা হচ্ছে, খুব বেশি রোদ লাগছে এই কারণে হচ্ছে, এগুলোর জন্য ওষুধই লাগে না। আপনি ভালোভাবে একটু শাওয়ার নেন, সর্বোচ্চ একটা প্যারাসিটামল নিতে পারেন, নিয়ে আপনি ঘুমানোর চেষ্টা করেন, দ্যাটস এনাফ। ওটা তো মাইগ্রেন, ওটা মাইগ্রেন। মাথা ব্যথাটা যদি মাইগ্রেনের কারণে হয় বা আই ইনডিউসড হয়, আই ইনডিউসড মানে হচ্ছে আসলে সমস্যাটা চোখে, কিন্তু সেই কারণে তার মাথা ব্যথা হচ্ছে, তাহলে এগুলো যাবে না, সেখানে টলফেনামিক অ্যাসিড লাগতেই পারে, অস্বাভাবিকের কিছু নয়। আর মাইগ্রেন হলে তো মাস্ট বি, কিন্তু আমি বলছি স্বাভাবিক, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, স্বাভাবিক মাথা ব্যথাটা বুঝবেন কীভাবে? স্বাভাবিক মাথা ব্যথার কিন্তু সিমটম থাকে, এই যে এরিয়াগুলো আছে এইখানে পেইন হবে। আচ্ছা আর হচ্ছে কি ফোরহেডটা অ্যাবসেন্স থাকবে, ফোরহেডে পেইন হবে না, পেইনটা হবে শুধু সাইড, ঠিক আছে? এবং আইয়ের যে নিচের অংশগুলো আছে এখানে পেইন হতে পারে, এগুলো হচ্ছে সিম্পল পেইন। আর যদি ধরেন ওই মাইগ্রেনের পেইন হয় তাহলে এটা হয় ইউনিল্যাটারাল পেইন। হ্যাঁ, ইউনিল্যাটারাল পেইন মানে বুঝছেন, আপনার এই থেকে এই একদম ফোরহেড, চোখ এবং হচ্ছে আপনার প্যারাইটাল, এই সবগুলো মিলে পেইন হবে, তখন সেটা মাইগ্রেন পেইন। ঠিক আছে? আর যদি একদম মিডল অফ দ্য স্কালের হয় তখন অনেক সময় ধরা হয় হাইপারটেনশন, হতেই পারে। এছাড়াও অনেক ব্রেন ইনডিউসড ডিজিজ আছে, ওইগুলো হতে পারে, বুঝতে পারছেন? অর্থাৎ যদি স্বাভাবিক মাথা ব্যথা হয় সেখানে সর্বোচ্চ কোনো কিছু দরকারই নাই,
এটা কোনটা? আচ্ছা, ওইটা তাহলে ডায়াগনোসিস ছাড়া বলা যাবে না। এই যে মানে আপনি বলতেছেন অর্ধেক কপাল না হয় অর্ধেক মাথা, এটা হতে পারে, শুধু অর্ধেক কপাল হবে না। যদি অর্ধেক মাথায় হয় তাহলে তাকে ওই যে ইনভেস্টিগেশনে যেতে হবে। হ্যাঁ, যদি এরকম হয় যে আমার টোটাল এক সাইড একদম ইনক্লুডিং আই এবং আমার হচ্ছে জট সব সহ কান সহ একবারে ধরে আছে, তাহলে এর জন্য তাকে ইনভেস্টিগেশনে যেতে হবে। হতে পারে মেনিনজাইটিস, এটা অস্বাভাবিক কিছু না। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের সিডি টিপস থেকে, এই আর তেমন কিছু নাই। আচ্ছা, এরপরে তাহলে সিডি টিপসের পর থেকে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আপনাদের তারপরে হচ্ছে কি স্কিন, তাই না? আচ্ছা, তারপরে আপনাদের যে টপিকসটা আছে স্কিন ইনডিউসড, হ্যাঁ স্কিন ইনডিউসড ডিজিজ। হ্যাঁ আচ্ছা, একটু খেয়াল করেন, এদিকে একটা ছবি দেওয়া আছে, পাইছেন? এখানে দেখেন একটা ছবি দেওয়া আছে, ছবিটা দেখছেন? হ্যাঁ আচ্ছা, এই ছবিটার ব্যাপারটা হচ্ছে কি, এখানে যেহেতু যদিও ডায়াগনোসিস লেখাই, তারপরেও আমি আপনাদেরকে বলি যে দেখেন এখানে যেই জিনিসটা আছে এটাকে বলা হয় স্ক্যাবিস। কি বলা হয়? স্ক্যাবিস। আচ্ছা, এই স্ক্যাবিসের ব্যাপারটা কি? আচ্ছা, স্ক্যাবিসটা দেখবেন, আবার আর্সেনিক করলেও তো এরকম হয়। না না, কোথায় আর্সেনিক কোথায় স্ক্যাবিস? স্ক্যাবিস আর্সেনিক এক নয়। আচ্ছা, কেন এক নয়? স্ক্যাবিস এবং আর্সেনিকটাকে আমরা কেন এক বলতে পারবো না? এখানে একটা কোশ্চেন থাকে না? ওকে, কেন এক বলতে পারবো না? আচ্ছা, এক না বলার প্রথম কারণটা হচ্ছে কি, এখানে কি থাকবে? প্যাপিউল থাকবে, প্যাস্টিউল থাকবে। ঠিক আছে, এই দুইটা টার্ম থাকে এবং সেটা কি হয়? অ্যারিথমেটাস। ঠিক আছে, এই কয়েকটা টার্ম থাকে। এখন আসেন হচ্ছে এই টার্মগুলোর ব্যাপারটা কি, মানে পাস্টিউল মানে কি বুঝছেন? এগুলো কোথায় হয়? আরেকটা ব্যাপার হচ্ছে কোথায় হয়, কোথায় হতে পারে? মনে রাখবেন বডির ইচ অ্যান্ড এভরি এরিয়াতে হতে পারে। সোজা কথায়, কথাটা বুঝতে পারছেন? এই যে এতটুকু বাদ দিয়ে, মানে নেক থেকে উপরের অংশটা বাদ দিয়ে, হ্যাঁ, ইচ অ্যান্ড এভরিহোয়ার ইট ক্যান বি সার্ভাইভ। বুঝতে পারছেন আমার কথাটা? আচ্ছা, এখন এই স্ক্যাবিস হয়েছে এটা আপনি কিভাবে বুঝবেন? ফার্স্ট অফ অল হচ্ছে কাদের বেশি হয়? যেমন যারা হোস্টেলে থাকে, এর চেয়ে বেশি যদি আপনি বলেন তারপরে যারা মাদ্রাসাতে থাকে, মাদ্রাসার বাচ্চা কাচ্চাদের। আচ্ছা, এবং তারপরে কার হয়? যারা হচ্ছে মানে আপনি যে প্রফেশনটাতে আছেন, প্রফেশনটা এমন যে ঘাম ঝরতেছে এবং অনেকগুলো মানুষ একসাথে কাজ করতেছে, প্রত্যেকের শরীরেই ঘাম ঝরতেছে, তখন বডি টু বডি যখন অ্যাটাচড হয় তাহলে একজনের সোয়েট আরেকজনের বডিতে চলে আসতেছে। আমার কথাটা বুঝতে পারতেছেন? আচ্ছা, তখন আপনাদের এই ইনফেকশনটা হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তার পরবর্তীতে কি হচ্ছে, ধরেন আপনি যেই জামাটা ব্যবহার করতেছেন এটা মোর দেন যদি 72 আওয়ার্স হয়ে যায় এবং এটা যদি ঘামে ভেজা থাকে, এটা যদি আপনি ওয়াশ আউট না করেন, তখন আপনার বডিতে আস্তে আস্তে একটা পরজীবী বা প্যারাসাইট গ্রো করে। একটা প্যারাসাইট মানে পরজীবী কি হবে, ওইখানে গ্রো করে যায়। তখন আপনার ওই পরজীবীটা সবচেয়ে বেশি বের হয় বা আপনার বডিতে ইনডিউসড হয় কখন? অ্যাট নাইট। ঠিক আছে, এর বের হওয়ার সময়টাই হচ্ছে রাতে। ঠিক আছে, আচ্ছা, এই পরজীবীটার নাম কি? ঠিক আছে, সার্কোপটিস স্ক্যাবিস হোমিনিস। কেমন? আচ্ছা, সার্কোপটিস স্ক্যাবিস হোমিনিস। এখন এটা যে কেন আমি বললাম যে এটা স্ক্যাবিস কীভাবে ডায়াগনোসিস হলো, এখন দেখবেন যখন স্ক্যাবিসটা হবে এটার কিছু সিমটম থাকবে। একটা হচ্ছে এই ধরনের একটা গোলাকৃতির, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ওন্ড হবে দেখবেন গোলাকৃতির, এবং প্রত্যেকটার মধ্যে কিছু সিমটম থাকবে। কিছু হচ্ছে শুধু রেড, একদম রেডনেস থাকবে, এটার একদম ফুলফিল রেড থাকবে, হ্যাঁ একদম লাল হয়ে ফুলে আছে এরকম কিছু থাকবে। কিছু থাকবে গোলাকৃতির কিন্তু এটার মধ্যে পাঁচ সেল থাকবে। কি থাকবে? পাঁচ সেল।
বিশেষ করে দেখবেন পাসেলটা কখন কখন ফর্মেশন হয়, যদি এটা ইয়েতে হয় হাতের তালু বা পালম আমরা যেটাকে বলে থাকি, যদি ওইগুলো দেখবেন হয়, এবং এই যে ফিঙ্গার ওয়েবগুলো আছে, হ্যাঁ, এই ফিঙ্গার ওয়েবগুলোর মধ্যে কি হবে, হলে দেখবেন এগুলোতে পুঁজ জমে যায়, পুঁজ জমে গেছে, ঠিক আছে, চাপ দিলে পুঁজ বের হচ্ছে, সে হাত মুট করতে পারতেছে না, খুলতে পারতেছে না, এরকম একটা অবস্থা, এগুলোকে বলা হয় স্ক্যাবিস, এগুলোকে বলা হয় পাস্টিউল, বা এখানে পাস জমে গেছে, পাস মানে হচ্ছে পুঁজ, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখবেন এই একটা ওন্ড থেকে আরেকটা ওন্ডের স্পেস খুব সিলি স্পেস থাকবে, মানে একটা থেকে আরেকটা দূরত্ব খুব বেশি একটা হবে না, খুবই কাছাকাছি থাকে এরা, এবং যেখানেই হচ্ছে ধরেন কথার কথা যে আপনার ফুল বডিতেই আছে, কিছু এরিয়াতে যেমন এক্সিলাতে আছে, এক্সিলা থেকে শুরু হলে দেখবেন ওই এরিয়াটাতে খুব বেশি পরিমাণে আছে, আবার কিছু দূরে যেয়ে আবার অনেকগুলো একসাথে হয়ে একটা স্ট্রাকচার ফর্মেশন করতেছে, এই ধরনের হবে হচ্ছে স্ক্যাবিস, বুঝতে পারছেন। আচ্ছা, তো এখন যদি স্ক্যাবিস হয় আমাদের করণীয়টা কি হবে, প্রথম যে কথাটা হবে সেটা হচ্ছে অ্যাভয়েডেন্স অফ অল অ্যালার্জেন্স। ঠিক আছে, অ্যাভয়েডেন্স অফ অল অ্যালার্জেন্স মানে অ্যালার্জি জনিত যত কিছু আছে, এটা খাবার হোক আর যাই হোক না কেন আমরা সেটাকে বাদ দিতে হবে, 1 নম্বর কথায়। 2 নম্বর কথায় হচ্ছে কি, ওই পেশেন্টের পরিবারের বাকি সদস্য যারা আছে, সে যদি 5 জন হয় 5 জন, 6 জন হয় 6 জন, 12 জন হলে 12 জন, ওর হোক কিংবা না হোক তাকে ট্রিটমেন্টের অধীনে আসতে হবে। কথাটা বুঝতে পারছেন, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট বললাম, কথার কথা বলি, যদি ধরেন 10-12 জনের ফ্যামিলি, তার দ্যাট মিনস জয়েন্ট ফ্যামিলি। বর্তমান যুগে যদি আপনি চিন্তা করে থাকেন 10-12 জনের পরিবার একটা পরিবারে আছে, দ্যাট মিনস আপনাকে মানে আনডাউটলি বলা চলে এটা একটা জয়েন্ট ফ্যামিলি। আচ্ছা, জয়েন্ট ফ্যামিলিতে কি হয়, আপনার জামা অন্যের জামার সাথে থেকে যাচ্ছে, আপনি যে বিছানায় শুচ্ছেন, আপনি থাকাকালীন অন্য কেউ না আসলেও আপনার অবর্তমানে তো কেউ শুতে পারে, ঘুমাইতেই পারে, আপনার ব্যবহারের কাপ কিংবা হচ্ছে মগ, গ্লাস, আপনার ব্যবহারের জামা মানে হ্যান্ড টাওয়েল, এগুলো আরেকজন ব্যবহার করতেই পারে। তো তখন দেখা যায় কি, যখন আপনার ইনফেকশন হলো, আপনি না হয় ট্রিটমেন্টের অধীনে চলে আসলেন, কিন্তু আপনার যে ব্যবহারিক জিনিসপত্রগুলো ওইগুলো তো ট্রিটমেন্টে আসেনি, সেটা যখন আরেকজন ব্যবহার করবে তখন তার বডিতে আবার ওইখান থেকে ইনফেকশনটা চলে যাবে, দ্যাট মিনস আপনার যে ট্রিটমেন্টটা এটা আর ইফেক্টিভ রইল না, বুঝতে পারছেন। আচ্ছা, মনে রাখবেন স্ক্যাবিসের ক্ষেত্রে ট্রিটমেন্টের চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে হাইজিন মেনটেন করা। ইচ অ্যান্ড এভরিবডি, ছোট্ট বাচ্চা হলেও তাকে হাইজিনের অধীনে আনতে হবে, বুঝতে পারছেন। আচ্ছা, এখন আসেন হচ্ছে তাহলে আমরা এই পেশেন্টগুলোকে ট্রিট করব কি দিয়ে আমরা ট্রিট করব। আচ্ছা, ট্রিটমেন্ট প্রসিডিউরের একটা আমরা অয়েনমেন্ট ব্যবহার করতে পারি, অয়েনমেন্ট, হ্যাঁ, ইমোল্যান্ট, নাম শুনছেন? হ্যাঁ, আচ্ছা, ইমোল্যান্ট। আচ্ছা, এখানে মূলত জিনিসটা কি হয়, পারমিথেরিন 5%, বুঝতে পারছেন। আচ্ছা, আপনাদের যে এটাই ব্যবহার করতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু আপনি যেই অয়েনমেন্ট বা যেই ক্রিমটা দিবেন তাকে অবশ্যই সেটাতে কি থাকতে হবে, 5% এই জিনিসটা থাকতে হবে, এটা ইম্পর্টেন্ট। আমার কথাটা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে কি দিবেন, একটা লোশন। ওকে, তাইলে তো আর লেখার দরকার নেই। ঠিক আছে, বেনজল বেনজয়েড একটা লোশন পাওয়া যায়। আচ্ছা, এছাড়া কি ব্যবহার করা যেতে পারে এখানে, না। আচ্ছা, এখানে কি ব্যবহার করবেন, একটা কিটোকোনাজল 2%, কিটোকোনাজল 2%। আপনি কি করেন প্রফেশনালি? কিসের? সেটা, আচ্ছা, কি কি চাকরি করেন আপনি? কোন রেস্টুরেন্ট? কি নাম? ও আচ্ছা, ঠিক আছে,
এটা কিসের মানে ইতালিয়ান, থাই, চাইনিজ? না স্যার, এটা মেন বেসিক্যালি বার্গার আর ফ্রাইড চিকেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবগুলা কি একসাথে নাকি? না, সবগুলো একসাথে বলতেছি। না, আপনাদের কোশ্চেন থাকলে আমাকে বলবেন, এইটা নাকি ওইটা। আপনি জানতে চাইলে আমাকে অবশ্যই কোশ্চেন করতে হবে। আপনি কোথায় বুঝতেছেন না সেটা তো আমি বুঝতেছি না। আচ্ছা, এখন আসেন হচ্ছে এগুলো যখন যদি যেগুলো বলে দিলাম ইচ অ্যান ইন্ডিভিজুয়াল দিতে হবে, প্রত্যেকটাই দিবেন। পারমিথেরিন 5%ও আপনি সবাইকে দিবেন, বেনজাইল লোশনটাও সবাইকে দিবেন, আবার যে বলতেছি কিটোকোনাজোল 2% এটাও দিতে হবে। কিটোকোনাজোল হচ্ছে শ্যাম্পু, ঠিক আছে? কিটোকোনাজোল 2%। এই শ্যাম্পু শুধু মাথায় দেওয়ার জন্য না আপু, এই শ্যাম্পুটা হচ্ছে আপনি হচ্ছে বডি ওয়াশের জন্য দিবেন, ঠিক আছে? হ্যাঁ, অ্যাজ এ শাওয়ার জেল যেভাবে ব্যবহার করেন ঠিক একই রকমভাবে এই কিটোকোনাজোল 2%। হ্যাঁ, কিটোকোনাজোল 2% যেই শ্যাম্পুটা আছে এটাকে ব্যবহার করা যেতে পারে। এটা ব্যবহারের একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে কি, আপনি যখন গোসলের সময় যাবেন একবারই ব্যবহার করবেন। গোসল করার আগে কতদিনের জন্য ব্যবহার করবেন, এটা 15 থেকে 1 মাস পর্যন্ত জায়গা ভেদে দেয়া হয় পেশেন্টের। না না ভাই, আমাকে একটু বলার সুযোগ দেন, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, একটু বলার সুযোগ দেন। ব্যাপারটা হচ্ছে কি, আপনি কিটোকোনাজোল 2% এক্সেপ্ট ফেস অ্যান্ড জেনিটালিয়া, আপনি বডির ওভারঅল সব জায়গায় ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, দিতে পারে, কিন্তু স্ক্যাবিসের, আমি তো এখন স্ক্যাবিসটা পড়াচ্ছি ভাই। এখন স্ক্যাবিসের ব্যাপারটা এরকম, আসলে কি যেন বলে, এই উকুন নিয়ে যে কিটোকোনাজোল 2%টা দেয়, এটাতে অনেকেরই ডাউট আছে, ঠিক আছে? এটাতে অনেক সিনিয়র মানে প্রফেসরদেরও একটা ডাউট আছে যে আসলে কিটোকোনাজোল 2%টা এখানে কতটুকু ইফেক্টিভ। আসলে আলটিমেটলি ওইটাকে ব্যবহার করা হয় স্কিনের জন্য, ঠিক আছে? ওকে, হ্যাঁ, আসলে এটাতে ডাউট আছে, আমি তো এটাই বললাম যে অনেক প্রফেসররা বলে যে এটাতে একটা ডাউট আছে, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন তাহলে কিটোকোনাজোল 2% দিতে পারেন। এখন এগুলো দিলেন হচ্ছে টপিক্যাল মানে কি, বাহ্যিক ব্যবহারের জন্য। এখন সিস্টেমিক ড্রাগ কী দিবেন, ঠিক আছে? সিস্টেমিক ড্রাগের জন্য অনেকগুলো ড্রাগ থাকলেও যেহেতু আপনারা কোনো মানে প্রফেশনাল নন, তাহলে আপনারা মনে রাখতে পারেন আইভারমেকটিন। হ্যাঁ, ঠিক আছে? আইভারমেকটিনটাকে ব্যবহার করা যেতে পারে অ্যাজ অ্যান ওরাল। হ্যাঁ, ঠিক আছে, আইভারমেকটিন ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, এখন আসেন হচ্ছে ইমুলেন্টের ব্যবহার বলতে এটা হচ্ছে, আচ্ছা, মানে কখন দিবেন, কয় বেলা দিবেন। আচ্ছা আচ্ছা, এটা সোজা কথা মনে রাখবেন, 2 বেলা ব্যবহার করবে, সকাল এবং রাতে। আর দুপুরে যখন মিড ডেতে যেহেতু সবাই বাঙালি, যেহেতু আমরা সবাই ওই সময়টাতেই গোসলের জন্য প্রেফার করি, তাহলে হচ্ছে দিবেন দুপুরে শুধুমাত্র কিটোকোনাজোল 2% ইউজ করাটা এনাফ। আর যদি কোনো পেশেন্ট এমন হয় যে না, সে গোসল করেই রাতে, অনেকের থাকতেই পারে, তাহলে ওই রাতে সে গোসল করে বডি একদম শুকানোর পরে তারপরে সে ওই অয়েন্টমেন্টটা ব্যবহার করবে, ইমোলেন্ট। বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসা হচ্ছে, হ্যাঁ, আপনি যে মানে ছবিগুলো দেখালেন, হ্যাঁ, তো আমার ওই কাজিনের মেয়ের এরকম হয়েছে যে ওর শরীরে কোনো, আমার মেয়েরও হয়েছিল, এখন আর নাই, কিছু দেখা যায় না এরকম, আপনার র্যাশ বা তেমন কিছুই দেখা যায় না, বাট চুলকায়। তো তখন আমি কি দেব? তখন দিবেন হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, তখন দিবেন হচ্ছে অ্যান্টিহিস্টামিন, অ্যান্টিহিস্টামিন। ওটা ওরা, হ্যাঁ, অ্যান্টিহিস্টামিন, ঠিক আছে? এখন একদম কমন একটা অ্যান্টিহিস্টামিন আমরা কি ব্যবহার করে থাকি, কমন বলতে এটা হচ্ছে মোস্ট ইফেক্টিভ ইন হিজ জেনারিক, মানে ওর জাতের মধ্যে এটা মোস্টলি ইফেক্টিভ, আমরা যেটা ব্যবহার করে থাকি ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড, ঠিক আছে? আরেকটা কি ব্যবহার করে, সেটিরিজিন,
ঠিক আছে, সেটিরিজিন, ঠিক আছে, ফেক্সোফেনাডিন, হাইড্রোক্লোরাইড, সেটিরিজিন এগুলো ব্যবহার করা হয়। এখন আপনার আবার প্রশ্ন থাকতে পারে এগুলো তো ঠান্ডা সর্দিতেও দেয়। আরে ভাই ঠান্ডা সর্দিটা কেন হয়? আপনার বডিতে যখন অ্যালার্জিক রিয়েকশন হবে, এই যে আপনি বাইরে হাঁটতেছেন, আপনার ধুলাবালি শ্বাসের সাথে যাচ্ছে, তখন আপনার বডিতে অ্যালার্জিক রিয়েকশন হয়। অ্যালার্জিক রিয়েকশন ছাড়া আপনার বডিতে কখনোই সর্দি ঠান্ডা কোনো কিছু হবে না। এটা কতদিন খাইতে পারবে? ওকে, এটা হচ্ছে 10 to 15 ডেজ। তারপরে যদি থামায়, থামানোর পরে আবার যদি হয় না মানে হচ্ছে এরকম। আচ্ছা কিছুই দেখা যাচ্ছে আচ্ছা, না। বাচ্চার বয়স কত? 8 বছর। 8 বছর। আচ্ছা, যদি এই ট্রিটমেন্ট আন্ডার ট্রিটমেন্টে থাকার পরেও তার না হয়, তাহলে তাকে একটা টেস্ট করাইতে হবে। তাকে একটা টেস্ট করাবেন, ইমিউনোগ্লোবুলিন ই, একটা টেস্ট করাবেন। তাহলে এখানে একটা মেজারমেন্ট আসে যে আসলে তার বডির ঝামেলাটা কোথায়। কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, যদি হতে পারে তার কোনো হরমোনাল ইমব্যালেন্স আছে, ঠিক আছে, হতে পারে তার আদারওয়াইজ কোনো সমস্যা আছে, কিংবা তার স্কিনের পিগমেন্টেশন কেমন, ঠিক আছে, বা স্কিনের ড্রাইনেস কেমন, এই ব্যাপারগুলো চলে আসবে সেখানে। তখন ওইটা দেখে তাকে ফার্দার ট্রিটমেন্টে নেওয়া হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসেন ও করে কি? বাচ্চা মানে পড়াশোনা করে স্কুলে? আচ্ছা, স্কুলে পড়াশোনা করে। আচ্ছা, তা এখন আসেন ওকে কি করবেন, ওর যে জামা কাপড় থাকবে সে এক জামা কাপড় না ধুয়ে, ধরেন আজকে পরলো, সে 24 ঘন্টা পরে যদি সেটা পরে, তা অবশ্যই সেটা গরম পানি, ফুটন্ত গরম পানি, উষ্ণ গরম নয়, ফুটন্ত গরম পানিতে প্রতিদিন ডিটারজেন্ট দেওয়ার দরকার নেই। ফুটন্ত গরম পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে রেখে একদম ছাদে দিবেন, বারান্দায় নয়, রোদে শুকাবেন। তাহলে এরকম করলে কি হবে, যদি কোনো প্যারাসাইট থেকে থাকে বা তাদের কোনো ওভাম থেকে থাকে, মানে ডিম থাকে, তাহলে সেটা নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? এবং একই জামা তাকে 24 ঘন্টার বেশি পরাবেন না। যদি পরান আর যদি প্যাম্পাস বা এই ধরনের কিছু পরায় থাকেন, এটা পরানো বন্ধ করে দেন। আচ্ছা স্যার, আরেকটা বলি, এই যে লোশনটা যেটা দিচ্ছি, ওকে, হ্যাঁ আমি প্র্যাকটিক্যালি জিজ্ঞেস করতেছি, লোশনটা যেটা বললেন এই যে পারমিথ্রিন 5%। পারমিথ্রিনের লোশনই, পারমিথ্রিন তো লোশন না, লোশনের ভিতরে আমি দেখছি ঠিক আছে, উপাদান থাকতে পারে, কিন্তু এটা আলটিমেটলি এটা লোশন ফরমেশন হয় না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলেন। ওটাও ওদেরকে ধরেন সবাই এক ঘরে সবাইকে দিচ্ছে, তো সবাইকে দেওয়ার পরে ওরা যেই মানে শীতের সময় যেই চাদর বা কম্বল বা ইয়েগুলো দিয়ে ধুইতেছে, এগুলো তো রেগুলার ধোয়া সম্ভব না। এগুলো আপনি রেগুলার ধুবেন না, এগুলো হচ্ছে ওয়াশার দিবেন। এগুলো তো ধুইলে একটা ব্যাপার, আর না হলে ওয়াশ করবেন। ওয়াশটাই তো প্রতিদিন তো আর করা না, সম্ভব না। ওইটাকে রোদে দিবেন, রোদে শুকাবেন। অবভিয়াসলি সানলাইটে কোনো প্যারাসাইট বেঁচে থাকতে পারে না, সানলাইটে কোনো প্যারাসাইট বাঁচবে না, অবশ্যই এগুলোকে রোদে শুকাবেন। অবভিয়াসলি আপনার হচ্ছে এই ট্রিটমেন্ট প্রসিডিউরটা কতদিনের জন্য থাকবে? 15 ডেজ স্পন্টেনিয়াস ফর 15 ডেজ। লোশন টাইপের যেটা, এটা তার মানে প্রতি 15 দিনই একার ধারে দিতে হবে। অবভিয়াসলি দুইবার। হ্যাঁ, বেনজেল লোশন। এখন আসেন হচ্ছে, আচ্ছা এখন আসেন বেনজেল লোশনটা কি? ধরেন এগুলো দেওয়ার পরে, এই যে আপনি ইমোলেন্ট দিচ্ছেন, ইমোলেন্ট দেওয়ার পরে তার কোনো ধরনের কাজ করতেছে না। এখন আমি একটু চেঞ্জ করে বেনজেলটে যাই। একটা ইউজ করলেও পারেন, দুইটা, ধরেন আজকে আপনি এটা ব্যবহার করলেন, কালকে ওইটা ব্যবহার করলেন, এরকম করেও করা যেতে পারে, কোনো সমস্যা নেই। স্থায়ী চিকিৎসা, হ্যাঁ, হাইজিন মেনটেন, এটাই আপনি মেনটেন করেন, দেখবেন অবশ্যই আপনার এটা কমে যাবে। কমে যাওয়ার পরে পরবর্তী কামব্যাক ডিপেন্ড করবে আপনার উপরে, আপনি কি ওই যে এই নিয়মটা মেনটেন করতেছেন কিনা। আলটিমেটলি কিন্তু যেহেতু একবার আপনার ইনফেকশন হয়েই গেছে, আপনাকে এই হাইজিনটা মেনটেন করতে হবে যে আমি এক জামা 24 ঘন্টার বেশি পরবো না মানে ফেলে দিব না, ধুয়ে রোদে শুকাবো, তারপরে আবার পরবো। আমি যে বিছানা চাদরে আছি, অনেকে দেখবেন চাদর 3 মাস পরে ধোয়, আচ্ছা না, এমন অনেক মানুষ আছে যে চাদর 3 মাস পরে ধোয়। হ্যাঁ, তারপরে যে হচ্ছে এক চাদর 3 মাস পরে, চাদর ধুইতে হয় 7 থেকে 10 দিন পরে, 7 থেকে 10 দিন পরে একটা চাদরকে ধুয়ে দেওয়ার নিয়ম। এখন ভাই এটা শীতকাল হোক, গ্রীষ্মকাল হোক, বর্ষাকাল হোক, আর যাই হোক, এগুলো মেনটেন করতে হবে। এখন আসলে এছাড়া আর কিছু করার নাই। বুঝতে পারছেন? এটা এমন নয় যে একবার চিকিৎসা করলে আপনার আজীবনের জন্য মুক্তি, নো, এমন কোনো চিকিৎসা নাই। ঠিক আছে? আচ্ছা, জি এক্সেপ্ট ফেস এন্ড আরেকটা কথা বলে দিছিলাম। আচ্ছা ঠিক আছে,
এখানে স্যার ওষুধ কি আইভারমেকটিন খাইলে হইবে না? জি। তারপরের টপিক কি আপনাদের? ফ্যামিলি প্ল্যানিং, কন্ট্রাসেপটিভস। আচ্ছা, তারপরের টপিকস হচ্ছে ওকে, কন্ট্রাসেপটিভের ব্যাপারটা হচ্ছে কি, আপনারা কেউ কোনো মেথডে আছেন কন্ট্রাসেপটিভের? হ্যাঁ, আচ্ছা, কন্ট্রাসেপটিভ মেথড। আচ্ছা, কন্ট্রাসেপটিভের ব্যাপারটা হচ্ছে কি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। হ্যাঁ, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। আচ্ছা, আপনারা কেউ আছেন এই কোনো সিস্টেমেটিক ওয়েতে আছেন? আচ্ছা, ঠিক আছে, আপনারা নাই। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, আছেন, ঠিক আছে। না, এটা কিন্তু বেটার, আসলে ফ্যামিলি কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা নিয়ে নেওয়াটা বেটার। আচ্ছা, ঠিক আছে, এখন আসেন হচ্ছে এই কন্ট্রাসেপটিভ অনেক ধরনের হয়। হ্যাঁ, এটা হচ্ছে কি, হ্যাঁ 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 হ্যাঁ, শুধু এক্সিমার জন্য বা হচ্ছে স্ক্যাবিসের জন্য এটাই পড়বেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে আসেন হচ্ছে কন্ট্রাসেপটিভ মেথডস। কন্ট্রাসেপটিভ মেথডগুলো কি আছে, একদম প্রাইমারি, একদম আমরা ইনিশিয়াল স্টেজ থেকে শুরু করি। ইনিশিয়াল স্টেজের ব্যাপারটা হচ্ছে কি, ইনিশিয়াল স্টেজে আপনি কি ব্যবহার করতে পারেন, একদম সচরাচর আমরা সবাই যেটা জানি সেটা হচ্ছে কন্ডমস। ঠিক আছে, মেল অ্যান্ড ফিমেল। এখন তাহলে কি ফিমেল ব্যবহার করবে না? ফিমেলের আপাততভাবে ব্যবহার করার কোনো দরকারই নাই, শুধু মেল ব্যবহার করবে কন্ডমস। ওকে, এখন আসেন হচ্ছে এটার ফেলিওর রেট হতে পারে না। ফেলিওর, কন্ডম তো ফেল হতে পারে। ফেলিওর রেট হচ্ছে কন্ডমের কত পার্সেন্ট? 2%। কন্ডম ফেলিওর রেট হচ্ছে 2%। কেমন? আচ্ছা, এখন আসেন কন্ডমের ফেলিওর রেট হচ্ছে 2%। তাহলে এখন কি করব, একটু চেষ্টা করবেন ভাই, কথাটা শুনতে হয়তো আপনাদের কাছে অড লাগতে পারে, বাট এটা ট্রু। একটু চেষ্টা করবেন সব কিছুই যখন ব্যবহার করবেন একটু কোয়ালিটিফুল ব্যবহার করার জন্য। পেশেন্টকে বলবেন একটু কোয়ালিটিফুল ব্যবহার করার জন্য, কারণ নিউ মার্কেটের প্রোডাক্ট আর যমুনা কিংবা আড়ংয়ের প্রোডাক্ট কখনো এক হয় না। ঠিক আছে, ওকে। তার পরবর্তীতে আসেন হচ্ছে কি থাকতে পারে, ধরেন একটা পেশেন্ট এসে আপনাকে বলতেছে যে আমি 2 বছরের জন্য একটা মেথড চাই, আমি 2 বছর পরে একটা বাচ্চা নিব, বা হচ্ছে 2 ইয়ার্স আমার গ্যাপ, আমি এটা চাই। তাহলে কি দিবেন, তার একটা পদ্ধতি আছে সাবকিউটেনিয়াস। হ্যাঁ, ওকে, সাবকিউটেনিয়াস একটা মেথড পদ্ধতি আছে। সাবকিউটেনিয়াসের মেথড পদ্ধতিটা কি, যেটাকে আমরা বলে থাকি ইমপ্ল্যান্ট বা নর প্ল্যান্ট। ঠিক আছে, এটা হচ্ছে সাবকিউটেনিয়াস। তাহলে সাবকিউটেনিয়াসটা আপনি কতদিনের জন্য নিতে পারতেছেন? অ্যাবাউট 2 ইয়ার্স, 2 বছর। ঠিক আছে, ওকে। 5 বছর আসলে সেফটিটা দেয় না, ইটস অ্যাবাউট 2 to 3 ইয়ার্স। এটাকে আপনি লিখেন 2 to 3 ইয়ার্স, 2 to 3 ইয়ার্স। ঠিক আছে, এটাকে ক্লিয়ার করে 2 to 3 ইয়ার্স দেন। হ্যালো, বাহিরে ক্লাসে একটা হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এখন আসেন হচ্ছে আর কি আছে, কম্বাইন্ড ওরাল পিল। হ্যাঁ, কম্বাইন্ড ওরাল পিল। আচ্ছা, আপনাদের বইয়ে কি কি টপিকস আছে একটু বলেন তো, যে আপনাদেরকে কি পড়াবো, কি বাদ দিব, আমি তো আর এটা জানি না।
এখন আপনাদের বইয়ে কি টপিকস আছে আমাকে একটু বলেন। সাবকুটেনিয়াস এটা কি ইনজেকশন? সাবকিউটেনিয়াস মানে চামড়ার নিচে, ঠিক আছে, নরপ্ল্যান্ট বা ইমপ্লান্ট কথাই মানে এটার নামেই আপনি পেয়ে যাবেন যে সাবকিউটেনিয়াস মানে স্কিনের নিচে আপনাকে স্থাপন করে দেওয়া হবে। ইট শুড বি, এটার মধ্যে কি থাকবে, একটা হরমোন দেওয়া থাকে। এই হরমোনটা কি হবে, আস্তে আস্তে আপনার যে ওভুলেশন যে ব্যাপারটা থাকে, মানে একটা স্পার্ম এবং একটা ওভাম যখন একসাথে হয়ে জাইগোট ফর্মেশন করবে, তারপর এটা ইউটেরাসে যাবে, ফ্যালোপিয়ান টিউবে যাবে, যে সেখান থেকে একটা ভ্রূণের সৃষ্টি করবে, এই যে একটা টোটাল পদ্ধতি, এটা সে কলাপস করে দিবে। তাহলে আপনার স্পার্ম ওভাম কি হচ্ছে, জাইগোট ফর্মেশন করতে পারতেছে না, আর কিংবা যদিও জাইগোট ফর্মেশন করে তখন সেটা ইউটেরাসে পৌঁছাইতে এটা ড্যামেজড হয়ে যায়। বুঝাই দিতে পারলাম? এটা হচ্ছে ইমপ্ল্যান্ট বা নরপ্ল্যান্টের মেকানিজম। ওকে, এটা কতটুকু সাপোর্ট দিচ্ছে? 2 to 3 ইয়ার্স, ম্যাক্সিমাম 3 ইয়ার্স পর্যন্ত এটা বলা চলে এটা সাপোর্ট দিচ্ছে। আচ্ছা, হয়তোবা আপনাদের বইয়ে যেটা আছে প্রতিদিনই কিন্তু হচ্ছে আপনার আপডেট আসে, সব কিছুর একটা আপডেট আসে না? ঠিক আপডেট মডিউলে এখন এটাকে বলা হয় 2 থেকে 3 বছর, আগে বলা হতো 5 ইয়ার্স। ঠিক আছে, আপডেট মডিউলে এটা হচ্ছে 2 to 3 ইয়ার্স। দেখি আচ্ছা, ঠিক আছে। এখন আসেন হচ্ছে কম্বাইন্ড ওরাল পিল। কম্বাইন্ড ওরাল পিলের মধ্যে কি থাকে? ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, হ্যাঁ, দুইটার একটা কম্বিনেশন থাকে। ইস্ট্রোজেন প্লাস প্রোজেস্টেরন, এই দুইটা জিনিসের একটা কম্বিনেশনে হয় কম্বাইন্ড ওরাল পিল। আচ্ছা, ওই কম্বাইন্ড ওরাল পিলের দুই একটা কমন নাম বলেন তো। ওরাল পিল, ইমার্জেন্সি, বলেন তো। ফেমিকন। ফেমিকন খুব পপুলার বাংলাদেশে, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, ফেমিকন দেখবেন যে টিভিতে অ্যাড দেওয়া হয়, হ্যাঁ, ফেমিকন। আচ্ছা, এটা খাওয়ার নিয়ম কি জানেন আপনারা? ওকে, আর বাকি রইল কি আয়রন ট্যাবলেট। আর আয়রন ট্যাবলেটটা কতদিন ইনটেক করবে? 7 days। খাওয়া শুরু করবে কবে থেকে? যেদিন ধরেন শেষ হলো তার প্রথম দিন থেকেই শুরু করবে। যেদিন আপনার আবার খাওয়ার শেষে যেদিন আপনার শুরু হবে, তো ওই দিন থেকে কি মানে মনে করেন যে আয়রন ট্যাবলেট 4টা খাওয়ার পরে শুরু হলো, তারপর কি বাকিগুলো বাদ? কি খাওয়ার পর শুরু হলো? লাস্টে আয়রন ট্যাবলেট থাকে না যেগুলা 7টা, ওটা মনে করেন 3টা খাওয়ার পরে শুরু হয়ে গেল, তখন কি? না, আয়রন ট্যাবলেটের সাথে কন্ট্রাসেপটিভের কোনো সম্পর্ক নাই। পুরোটাই কিন্তু, হ্যাঁ, এটা 7টা কন্টিনিউ করবে সে। এখন ওইটা কখন কন্টিনিউ করবে এটার সাথে পিরিয়ডিক সাইকেলের কোনো সম্পর্ক নাই। আয়রনের কাজ করবে। আয়রনের কাজটা হচ্ছে কি, পিরিয়ডের সময় যে ব্লিডিংটা হচ্ছে, ব্লিডিং হচ্ছে, ব্লাড গেলে হিমোগ্লোবিন লেভেল কমে যাচ্ছে, ওইটাকে রিকভার করার জন্য আপনাকে এই আয়রনের ট্যাবলেটটা দেওয়া হচ্ছে। এটার সাথে ওই কন্ট্রাসেপটিভের কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, যদি মিস হয়ে যায়, মিস হয়ে গেলে কিছু করার নাই, পরবর্তীতে যেটা থাকে সেটা ইনটেক করে নিবে, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। এখন আসেন হচ্ছে আপনাদের এখানে যেগুলো আছে এগুলোতে আপনাদের দরকার নেই। এখন স্যার আরেকটা আচ্ছা, হ্যাঁ, কিসের? তানভীর। শীত দিয়েছে, আচ্ছা আচ্ছা, ওইটা আপনাদেরকে পড়ানোর কথা। আজকে টপিক 2 বছরের 5 বছরের আছে। কোনটা সেটা আমাকে একটু দেখান তো। ওই যে
তাহলে তো আপনাদেরকে তো ক্লাস তো দিয়েই দেয়, আর ক্লাস করারই বা দরকার কি আপনাদের? আচ্ছা ঠিক আছে, এখন আসেন হচ্ছে, আচ্ছা আপনাদেরকে কি তাহলে বই মানে বইয়ে যা আছে বা টপিক্সে যা আছে এগুলোই পড়াইতে হবে? ওকে ঠিক আছে। আচ্ছা এখন আসেন হচ্ছে কি আরেকটা পিল থাকে কি ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল, ইসিপি আমরা বলি আর কি যেটাকে, হ্যাঁ ইসিপি বা ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল। ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলের ব্যাপারটা হচ্ছে কি যেটা আপনি ইমার্জেন্সি কন্ডিশনে ব্যবহার করবেন। ইমার্জেন্সি কন্ডিশন বলতে আমরা কি বুঝি? সোজা কথা হচ্ছে আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স। একটা হচ্ছে কি আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স, যে আপনি বাচ্চা নিতে আগ্রহী নন, তবুও আপনি হচ্ছে কোনো ধরনের কন্ডম কিংবা কোনো ব্যারিয়ার মেথড ব্যবহার করেননি, সেই ক্ষেত্রে আপনার প্রোটেকশন নেওয়ার জন্য যে ওষুধটাকে ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ইসিপি বা ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল। ঠিক আছে, ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ। আচ্ছা এখন আসেন এটা নেওয়ার নিয়মটা কি হচ্ছে, আপনি ইন্টারকোর্স করার 72 আওয়ার্স, টাইমটা হিসাব করবেন কত, 72 ঘন্টা, হ্যাঁ 72 আওয়ার্স। তবে একটা কথা আছে এখানে, আপনি যদি এটা মোর দেন 65 আওয়ার্স হয়ে যায়, এটা মিস হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। 65 ঘন্টার বেশি সময় যদি হয়ে যায়, কখনো কখনো ইসিপি মিস করে যায়। যেমন দেখবেন অনেক পেশেন্ট বলে থাকে আমি ইসিপি নিছিলাম বা ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল, যেটা আমরা বলে থাকি নোরিক্স। নোরিক্স নাম শুনছেন না? আচ্ছা এখন আসেন হচ্ছে অনেকগুলো নাম আছে। এখন যদি কোনো সময় মিস হয়ে যায়, হ্যালো এক্সকিউজ মি, আপনি নেক্সট টাইম থেকে যদি হাসতে হয় সামনে এসে আসেন, উঠে আসেন তো, আপনি সামনে আসেন প্লিজ, প্লিজ সামনে আসেন, বসেন, বই নিয়ে আসেন, বসেন। আচ্ছা এটাকে বলা হয় ইসিপি বা ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল, কেমন? আচ্ছা 72 আওয়ার্স। তবে মনে রাখবেন যদি কোনো পেশেন্ট বলে অভিযোগ করে যে আমি পিল নিছি, হ্যাঁ পিলটা আপনাকে নেওয়ার একটা নিয়ম আছে, আপনার ইন্টারকোর্স ওভার দেন আপনাকে নিতে হবে। ধরেন আপনি পিল নিলেন, নেওয়ার পর আবার আপনার ইজাকুলেশন হলো পেশেন্টের ভ্যাজাইনাতে, তাহলে কিন্তু ওইটাকে সাপোর্ট দেওয়ার জন্য এই আগের পিলটা কাজ করবে না। কথাটা বুঝতে পারছেন? আপনি পিল নিছেন, এটা আপনাকে সাপোর্ট দিবে, কিন্তু দেন যে আপনি আবার ইজাকুলেশন হলো, ওইটাকে সাপোর্ট দিতে হলে কিন্তু আপনাকে ফার্দার পিল নিতে হবে, না হয় এটা কী হবে, মিস হয়ে যাবে। আচ্ছা আবার যদি 65 ঘন্টার বেশি সময় হয়ে যায়, যে 65 ঘন্টা আপনি কোনোভাবেই নেননি, তারপরে আপনি নিতে গেছেন, তখন আপনাকে ধরে রাখতে হবে ইট ক্যান বি মিসড, হতে পারে। শতভাগ যে হয় ব্যাপারটা এরকম নয়, কিন্তু হতে পারে, আপনার কনসেপ্ট করে যেতে পারে। আচ্ছা এখন আসেন তাহলে আমার প্রপার টাইম কখন? আফটার ইন্টারকোর্স, আফটার ক্লোজিং আপনি অবশ্যই এটা নিয়ে নেবেন। আচ্ছা যদি মিস হয়ে যায় যে আমার 24 ঘন্টা পর, 72 ঘন্টার মধ্যে আমি 24 ঘন্টা পরে নিতে আসলাম, 24 ঘন্টা পরে নিতে আসলে তখন নিয়মটা কি হবে? তখন আপনি একটার জায়গায় নেবেন ডাবল। আমার কথাটা বুঝতে পারলেন? তাহলে এইগুলো আপনাদের ক্ষেত্রে ইফেক্টিভ থাকবে। মিস হয়ে গেল সাথে সাথে যদি না হয় তাহলে সিঙ্গেল পিল এনাফ। 24 ঘন্টা ওভার হয়ে গেলে দুইটা ওকে। এনি ডাউট? আমি তো মানে আগে শুনিনি স্যার। তাহলে আমার এমবিবিএস কোর্সটা ভাই আপনাদের থেকে নিতে হবে। মাসে কয়টা ব্যবহার করা যাবে? হ্যাঁ মাসে কয়টা ব্যবহার করা যাবে? আপনি যতবার ইমার্জেন্সি কন্ডিশনে যাচ্ছেন ততবারই ব্যবহার করবেন। অবশ্যই প্রবলেম আছে। এখন যেহেতু আপনার হচ্ছে যতবারই আপনি আনপ্রোটেক্টেড ইন্টারকোর্সে যাচ্ছেন, ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নেন, নরপ্ল্যান্ট নেন, কপার টি বা কপার ডিভাইস একটা বলা আছে, টি ডিভাইস বা টি ডিভাইস বলা হয়, বা হচ্ছে কপার টি বলা হয়। দেখবেন পেশেন্টকে একটা ফিতা বাহিরে থাকে, পেশেন্টের ইমপ্লান্ট করানোর পরে, ইউটেরাইন ইমপ্লান্টেশনের পরে একটা ফিতা বা একটা কিছু বাহিরে থাকে, এটাকে চেক আউট করতে হয়, প্রতিদিনই চেক করে নেয়। এটা হচ্ছে ওই যেটা বললাম 5 বছর কিংবা তার বেশি যদি আপনি গ্যাপ দিতে চান, যে আমার যখন ইচ্ছে আমি তখন আবার এটাকে সরায়ে কনসেপ্ট করব বা হচ্ছে আমি বাচ্চা নেওয়ার চেষ্টা করব, এটার জন্য একটা মেথড হচ্ছে কপার টি। এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল, আপনি যতদিন চান, একদম কত বছর, 40 to 45 ইয়ার্স।
আপনি এটাকে ডাক্তারের কাছে যেটা হয়। হ্যাঁ অবভিয়াসলি ঠিক আছে, ডাক্তারের কাছে, কিংবা আপনি যদি কাজ শিখেন, এখন আপনি একটা কাজ জানেন আপনি করতে পারেন, ওকে ফাইন। এখন আপনি না জেনে করবেন কিভাবে? ওকে, এটা ডিভাইসের ব্যাপারটা হচ্ছে কি, এই টি শেপটের একটা ডিভাইস আপনার ইউটেরাসে ইমপ্লান্ট করে দেওয়া হবে এবং একটা ফিতায় কি করা হয়, বাইরে রাখা হয়। এটাই বোঝা যায়, এটা দেখে বোঝা যাবে বা আপনাকে বুঝাই দেওয়া হবে যে এটা কেমন থাকলে বা কি অবস্থায় থাকলে আপনি বুঝবেন যে আপনি সুস্থ আছেন, আর কখন বুঝবেন আপনি অসুস্থ আছেন। ঠিক আছে? আচ্ছা, তার পরবর্তীতে কী ব্যাপার করবেন, কেউ যদি চায় যে আমি লাইফ লং, যে আমি যখন মন চায় আমি তখন এটাকে উইথড্র করে আমি কনসেপ্ট করব, তখন তার ক্ষেত্রে বলতে পারেন যে আপনি কপারটি বা টি ডিভাইসটাকে ব্যবহার করতে পারেন। ইমপ্লান্ট করে দিবেন, ইমপ্লান্ট করে দেওয়ার পরে সে শুধু এটা চেক আউট করবে। চেক আউট করবে কীভাবে? চেক আউট করার নিয়মটা হচ্ছে, এটা ইমপ্লান্টের দিন তার কিছুটা পেইন থাকবে, কিন্তু আদারওয়াইজ তার কোনোভাবেই কোনো পেইন হওয়ার কথা নয়। এখন কোনো পেশেন্ট আপনাকে কমপ্লেন করতেছে যে আমার 2 থেকে 3 দিন পর পরই থেকে ব্যথা হচ্ছে, কিংবা হচ্ছে আফটার ইন্টারকোর্স করার পরে, ইন্টারকোর্স তো বুঝতে পারতেছেন, ওকে, ইন্টারকোর্স করার পরে আমার কি হচ্ছে, পেইন হচ্ছে, কিংবা আমার একটু ব্লিডিং হচ্ছে, এই ধরনের যদি কোনো সিমটম বলে, দ্যাট মিনস এই ডিভাইসটা আপনার পজিশনে আর নাই, ডিভাইসে কোনো ধরনের সমস্যা হচ্ছে। তার পরবর্তীতে কি হবে, এই যে ফিতাটা থাকে বা যেই অংশটা এলিভেটেড বা বাহিরের দিকে আছে, সেই অংশটাতে কি হবে দেখবেন, এটার একটা দাগ দেওয়া আছে, ওইটার মধ্যে একটা ধরেন এই অংশটা বাহিরে আছে, এটার মধ্যে একটা দাগ দেওয়া থাকে, এই দাগটা আস্তে আস্তে কমতে থাকে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা কমে যাওয়ার ব্যাপারটা হচ্ছে যখন আপনার ডিভাইস ডিসলোকেটেড হয়ে যায়, তখন এটার মধ্যে যে হরমোনাল অ্যাক্টিভিটিটা থাকে এটার পরিবর্তন হয়, ওইটা যখন ভিতরে ওই লিকুইডের পরিবর্তন হবে তখন আপনার এই মার্কিংয়েরও পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, এগুলো হচ্ছে লং ব্যারিয়ার কন্ট্রাসেপশনে যারা থাকতে চায় তাদের জন্য। এখন আসেন, কন্ট্রাসেপটিভ যে ব্যবহার করতেছেন এর সাইড ইফেক্ট কী? প্রত্যেকটারই সাইড ইফেক্ট আছে, এমন কোনো কন্ট্রাসেপটিভ মেথড নাই যার কোনো সাইড ইফেক্ট নাই। অবভিয়াসলি আমি এই সাইড ইফেক্টেই এটা বলতে চাচ্ছিলাম যে আপনার সাইড ইফেক্টের ব্যাপারটা কি, ধরেন আপনার বডির একটা নর্মাল ফ্লো, একটা নদী একদিকে প্রবাহিত হয়ে সে অভ্যস্ত, তার অভ্যাস কি প্রবাহ হওয়া, নদীর অভ্যাস মানে স্বাভাবিক অভ্যাস। এখন আপনি যখন এটাকে বাধা দিতে যাবেন তখন কি হবে, সে তার দিক পরিবর্তন করবে, দিক পরিবর্তন করলে কি হবে, যেদিকে ছিল ওইখানে কোনো ক্ষতি না হলেও নতুন যে দিক হচ্ছে সেখানে কিন্তু সে ক্ষতি করবে। এটা অস্বাভাবিকের কিছু না, এটা স্বাভাবিক। এখন আপনি কি করলেন, এই যে রিপ্রোডাকশন প্রসিডিউরটাকে, ওই যে বলে আসলাম শুরুতে যে কন্ডম মেথড, আপনি ওটা নিলে কিন্তু এটা প্রোটেকশন আছে, 2% ফেলিউর রেট, এটা হতেই পারে, শতভাগ সৃষ্টিকর্তা ছাড়া দুনিয়াতে কোনো কিছু শতভাগ নয়। ঠিক আছে, ফেলিউর রেট থাকতেই পারে। এরপরে কি অন্য কোনো মেথডও আপনি নিলেন না, কন্ট্রাসেপটিভ মেথডও আপনি নিতে যাচ্ছেন না, এখন তাইলে আপনাকে কি করতে হবে, এই মেথডগুলোর মধ্যে আসতে হচ্ছে। তখন আপনার রিপ্রোডাকশন প্রসিডিউরে হরমোন প্রোডাকশন হচ্ছে, ফিমেল বডিতে কিন্তু যে হরমোনটা থাকে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, ঠিক আছে, এগুলো কিন্তু প্রোডাকশন হচ্ছে, এগুলো তো আর কাজ করতে পারতেছে না। ঠিক আছে, এখানে কি হচ্ছে, ব্যাঘাত ঘটতেছে, ব্যাঘাত ঘটার কারণে তার কি বাড়তেছে, প্রথম যে সিমটমটা দেখা যায় তার বডিতে ফ্যাট বার্ন হয় কম, ফ্যাট বার্ন হবে কম। যে কোনো একজন লেডি যে হচ্ছে এটা ব্যবহার করে তার প্রথম যে সিমটমটা থাকে ফ্যাট ডেপোজিশন, ফ্যাট ডেপোজিশন 1 নাম্বার পয়েন্টে তার সাইড ইফেক্ট হচ্ছে ফ্যাট ডেপোজিশন, এবং তার বডিতে যে ফ্যাটটা জমে যাচ্ছে, ধরেন আপনি হেঁটে গেলে 1 কিলোমিটার হাঁটলে আপনার একটা বার্ন হয়, আপনার সোয়েটিং হয়, ওই পেশেন্টের ক্ষেত্রে এটা থাকবে না, এগুলো শুধু ইনটেক হবে। ওকে, তার পরবর্তীতে হচ্ছে কি, হাইপারটেনশন। ওই পেশেন্টের লং ব্যারিয়ার ব্যবহারের দরুন, যে আপনার ধরেন 6 মাস ব্যবহার করলো, 1 বছর ব্যবহার করলো, ইট শুড বি সামথিং, এখানে দেখা যায় যে ফ্যাট ডেপোজিশনটা বেশি হয়। কিন্তু যারা ধরেন হচ্ছে কন্টিনিউয়াস নিয়ে যাচ্ছে, বিশেষ করে যারা চরাঞ্চলের ফিমেল আছেন, দেখবেন চরের দিকে বাড়ি বা নদীর আশেপাশে বাসা, এরা দেখবেন হচ্ছে এগুলো ব্যবহার করে সবচেয়ে বেশি। তো তখন দেখা যায় তাদের প্রত্যেকেরই অন অ্যাভারেজ আপনি খোঁজ করলে দেখবেন তাদের উচ্চ রক্তচাপ থাকে। বুঝতে পারছেন? আচ্ছা, তার পরবর্তীতে কি হয়, রেনাল ইম্পেয়ারমেন্ট। রেনাল ইম্পেয়ারমেন্ট মানে হচ্ছে কি, তার কিডনি স্বাভাবিকভাবে যেভাবে ফাংশন করতো
এটা নেয়ার কারণে তারটা ঠিকভাবে ফাংশন করতে পারতেছে না, ফলে কি দাঁড়ায় ইউটিআই। ইউটিআই মানে কি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, পেশাব করতে গেলে তার জ্বালা পোড়া হচ্ছে, কিংবা তার হচ্ছে মূত্রথলিতে সমস্যা হচ্ছে, কিংবা তার আরেকটা হচ্ছে কি লোয়ার অ্যাবডোমিনাল পেইন, তলপেটে ব্যথা থেকে ব্যথা করতেছে। আরেকটা হয় কি ইরেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল, ইরেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল, তার মানে হচ্ছে ধরেন শুরু হচ্ছে, যখন হচ্ছে না একদম নাই, 2-3 মাসের কোনো খোঁজ নাই, 2-3 মাস 4 মাস পরে এমনভাবে ব্লিডিং শুরু হয় যে যেমন একদম বাত ভেঙে যাওয়ার মতো, ঠিক আছে, স্প্রাউটিং অফ ব্লাড পর্যন্ত থাকে, তার মানে হচ্ছে একদম মানে পানি ঢেলে দিলে যে অবস্থা হয় ঠিক এই ধরনের অবস্থা হয়ে যায়। তো এই হচ্ছে এই জিনিসগুলোর সাইড ইফেক্ট, বুঝতে পারছেন? একটু আগে বলে গেছিলাম না ট্যাকিকার্ডিয়া, ব্রাডিকার্ডিয়া, যারা এই কন্ট্রাসেপটিভ পিল বা হচ্ছে এই ডিভাইস বা এগুলো নিয়ে চলাফেরা করে তাদের ক্ষেত্রে এই ব্রাডিকার্ডিয়া ট্যাকিকার্ডিয়া দুইটাই দেখা দেয়। কারোর ক্ষেত্রে ব্রাডিকার্ডিয়া থাকে, কারোর ক্ষেত্রে ট্যাকিকার্ডিয়া থাকে। অবশ্যই আমি যেখানে বলছি এবং দেখি মেরিস্টোপ থেকে কিছু লোক আসে পুরুষদের করে, আমি তো জানি না। হ্যাঁ এটা কোনটা? আচ্ছা, পুরুষদের ক্ষেত্রে হচ্ছে এগুলো হচ্ছে পার্মানেন্ট মেথড, দুইটা পার্মানেন্ট মেথড আছে। এই কন্ট্রাসেপটিভের দুনিয়ায় দুইটা একদম পার্মানেন্ট মেথড আছে। পার্মানেন্ট কি? এটাও কিন্তু আপনি চাইলে সরাইতে পারতেছেন, ওইটা কিন্তু আর একবার করে ফেললে আর এটা থেকে কামব্যাক করার কোনো সুযোগ নাই। এটা হচ্ছে কি টিউবেক্টমি। টিউবেক্টমি, টিউবেক্টমি মানে কি? তার মানে হচ্ছে আপনার যে ফ্যালোপিয়ান টিউব ধারণা আছে নি? হ্যাঁ, আচ্ছা বলে দিচ্ছি আমি। আচ্ছা, ফ্যালোপিয়ান টিউবটা কোথায় থাকে? ধরেন কথার কথায় জরায়ু ছবি মনে আছে কারোর? বা যদি বইয়ে থাকে জরায়ুর ছবিটা একটু খুলবেন, খুলেন তো, বইয়ে থাকলে জরায়ুর ছবি আছে নি? একটু খুলেন তো, তাহলে আপনাদেরকে বুঝিয়ে দিলে সুবিধা হবে আপনাদের। হ্যাঁ, একটু দেন। আচ্ছা, এই যে জরায়ু, এই যে মাঝখানের অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জরায়ুর বডি, ঠিক আছে? আর এই যে নিচের অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভ্যাজাইনার দিকে থাকে। এই যে ভ্যাজাইনা, ধরেন এটা হচ্ছে ভ্যাজাইনার দিকটা, এই যে নিচের অংশটা, এটা দিয়ে কি হচ্ছে এখানে স্পার্মটা চলে যায়, তারপর এটা ইউটেরাসে ঢুকে। আর দুই পাশে যে দুইটা হাতের মতো বা কাকতারু আর দুইটা হাতের মতো পাখার মতো দেখতেছেন, এটাকে বলা হয় ফ্যালোপিয়ান টিউব। এটা একটা টিউবের মতো না? এগুলোকে বলা হয় ফ্যালোপিয়ান টিউব। আপনার স্পার্ম ওভাম একসাথে হওয়ার পরে এই দুই সাইডের যে কোনো জায়গায় যে এটা কি হয়, এই টিউবের মধ্যে যে ভ্রূণটা তৈরি করে, ভ্রূণে পরিণত হয়, বুঝতে পারছেন? তো এখন এই টিউবেক্টমির ব্যাপারটা হচ্ছে, বা একটা নাম শুনছেন না, লাইগেশন, যারা ফিমেল আছেন, লাইগেশন। আচ্ছা, লাইগেশনের ব্যাপারটা হচ্ছে কি, ধরেন কাদের ক্ষেত্রে করা হয়, একটা হচ্ছে যেসব ফিমেলদের কোনো ইউটেরাইন সিস্ট, ইউটেরাইন টিউমার, ওভারিয়ান টিউমার এগুলো থাকে, তাদের ক্ষেত্রে করা যেতে পারে। আরেকটা কি হয়, ধরেন 2টা বা 3টার বেশি সিজার করে ফেলছে, সিজারিয়ান সেকশনে বাচ্চা নিচ্ছে, এবং সেটা 2 থেকে 3টা হয়ে গেছে এবং পেশেন্টের ইউটেরাসের কন্ডিশন খারাপ, তখন এই টিউবেক্টমি বা লাইগেশনটা করে দেওয়া হয়। পেশেন্টের হাজব্যান্ডকে জিজ্ঞাসা করা হয়, কখনো কখনো অবস্থা বেশি খারাপ হলে, না বলতেছি, এটা শুধু মেয়েদেরটা বললাম, বলতেছি আমি, দাঁড়ান। এই কি করে, এই যে ইউটেরাসের সাথে এই যে 2টা কানেকশন, এই কানেকশন 2টাকে আমি বন্ধ করে দিব, বুঝতে পারছেন? মনে রাখবেন, এই কানেকশন 2টাকে আমি কি করব? বন্ধ করে দিব, লাইগেট করে দিব বা বেঁধে দিব। বেঁধে দিলে কি হবে, আপনার স্পার্ম যাক ইউটেরাসে, কোনো সমস্যা নেই, কারণ ওইদিকে না গেলে তো আর ভ্রূণ তৈরি হতে পারতেছে না, বুঝতে পারছেন? এটাকে বলা হয় টিউবেক্টমি অথবা লাইগেশন। মেয়েদের তো প্রত্যেক মাসে ডিম্বাণু তৈরি হয়, হ্যাঁ, তো যখন আপনি অপারেশন করে এটা বন্ধ করে দিন, তৈরি হবে না, তৈরি হবে না, এটারও সাইড ইফেক্ট ঠিক আছে? অবভিয়াসলি সাইড ইফেক্ট থাকবে, কিন্তু সাইড ইফেক্ট হচ্ছে এগুলোর তুলনায় কম, এগুলোর তুলনায় সাইড ইফেক্ট নাই বললে চলে। যেমন সকল ওষুধের সাইড ইফেক্ট আছে, প্যারাসিটামল নাই বললেই চলে, এইরকম হচ্ছে ব্যাপারটা, বুঝতে পারছেন? আচ্ছা, এগুলো করলে কি হয়, পোস্ট মেনোপজাল কিছু সিমটম দেখা দেয়, যেমন মুড সুইং করে খুব, হ্যাঁ, মুড সুইং করে, মেন্টাল ইনস্টেবিলিটি একটা থাকে, মেজাজ খিটখিটে থাকে, এই ধরনের কিছু সিমটম দেখা যায়। হ্যাঁ, আচ্ছা, এখন আসেন হচ্ছে পুরুষদের ক্ষেত্রে। পুরুষদের শুনেন, যারা হচ্ছে
সেলিব্রিটি বুঝেন তো নাকি? সেলিব্রিটি মানে ভাই টিকটকার না ভাই, না 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 ঠিক আছে? টিকটক করোয়া লোকজন নয়। ধরেন যারা আসলেই যারা হচ্ছে বলিউড লিড করে, মিনিমাম যারা হচ্ছে বলিউড লিড করে, কিংবা হলিউডের কিন্তু একটা কন্ডিশন আছে, আপনি জানেন কিনা জানি না। হলিউডের কোনো কি জানি একটা নিয়ম আছে যে অত দিনের আগে বেবি বা বাচ্চা নেওয়া যাবে না, ঠিক আছে? ঠিক আছে, এই হচ্ছে হলিউডের একটা রুলস আর কি। আচ্ছা যাই হোক, এখন আসেন হচ্ছে ওইখানে কি করে, সোজা কথাই বলি, এখানে তো সব পুরুষ মানুষই আছেন, বা হচ্ছে আপু আপনি অন্যভাবে নেবেন না। প্রত্যেকের পেনিসের নিচে এবং ভিতরের দিকে গেলে দেখবেন একটা টিউবের মতো স্ট্রাকচার আছে, আচ্ছা না? টাচ করলে দেখবেন একটা টিউবের মতো স্ট্রাকচার আছে, সেমিনাল ভেসিকল। সেমিনাল ইন্ডিয়াতে একটা কথা খুব প্রচলিত ছিল, ইমার্জেন্সি। নাম শুনছেন? কেউ যদি বিসিএস এর প্রিপারেশন নিয়ে থাকেন বা বিসিএস এর জন্য পড়াশোনা করে থাকেন, তখন দেখবেন একটা শব্দ ছিল ইমার্জেন্সি। ওইটা ছিল হচ্ছে রাহুল গান্ধী বা ওই সেশনটাতে ইন্ডিয়াতে চলমান ছিল ইমার্জেন্সি পিরিয়ড। ইমার্জেন্সি পিরিয়ডের ব্যাপারটা কি ছিল জানেননি? দেশের জনসংখ্যা কমানো। তো কমাইতে হলে কি করতে হবে? এখন ফিমেলদেরকে নেওয়া যাবে না, কারণ ফিমেলদেরকে যদি ধরে এনে শুধু টিউবেক্টমি করে দেয়, তাহলে যদি কখনো দেশের পপুলেশন বাড়ানোর প্রয়োজন হয় তখন তো আর বাড়বে না। বুঝতে পারছেন আমার কথাটা? তাই ফিমেলদেরকে ঠিক রেখে কি করলো, যত মেইল আছে তাদেরকে কি করলো, সেমিনাল ভেসিকল বা হচ্ছে তাদের যে টিউবটা আছে ওইটাকে বন্ধ করে দিছে। বন্ধ করে দিয়ে আবার তাদেরকে টাকা দিত, তারপরে হচ্ছে লুঙ্গি দিত, আরো কি জানি দিত, ঠিক আছে? এখনো বোধহয় দেয়। আচ্ছা, তো এই সিস্টেমটাকে বলা হতো ইমার্জেন্সি, এবং এটা ইন্ডিয়াতে ম্যাসিভ পরিমাণে ছিল। এটা হচ্ছে একদম আমৃত্যু, মানে আপনি ইন্টারকোর্স তো করতে পারবেন, আপনার সিক্রেশনও থাকবে, বা হচ্ছে আপনার সিমেনও রিলিজ হচ্ছে, কিন্তু আপনার যে ফার্টিলিটিতে থাকার কথা সেটা থাকবে না। বুঝতে পারছেন? কোন আমি তো ধরেন রুটটাকে আপনার হচ্ছে রুট তো বন্ধ করে দিচ্ছি না। পুরুষদের ক্ষেত্রে যেটা করা হয়, ধরেন কথার কথা, এটা যদি একটা টিউব হলো, ধরেন এটা টিউব, এটা কানেকশন, ধরেন কথার কথা এটা হচ্ছে কানেক্টিং পয়েন্ট। এখন আমি ধরেন এই কানেক্টিং পয়েন্ট বন্ধ করে দিলাম, কানেক্টিং পয়েন্ট বন্ধ করে দিল, এই যে কিছু অংশ তো আমি রেখে দিলাম, দেখেন দুইটা অংশ কিন্তু রয়ে গেছে, তো এগুলোর সিক্রেশন আছে না? হ্যাঁ, না, ওই যে বললাম মিনিমাল সাইড ইফেক্ট হতে পারে। তো এই সিক্রেশন, কিছুটা সিক্রেশন আপনার এখানে আসবে। যদি ধরেন আগে সিক্রেশন হতো 3 ml, এখন হবে 0.5 ml। কোথায় 3 কোথায় 5? 0.5, 9 এর সমতুল্য। এই হচ্ছে ব্যাপারটা। তো এটা সেফ না বলেন? আরেকটা আছে যেটা আমাদের দেশে প্রচলিত নয় পুরুষদের জন্য, সেটাকে বলা হয় গসিপল। হ্যাঁ, এটা হচ্ছে গসিপল। এটা আমাদের দেশে প্রচলিত না। এটা হচ্ছে গসিপল, যেটা ইউরোপে কিংবা জার্মান কিংবা রাশিয়ান এরা ব্যবহার করে গসিপল। তো তাদের এই ব্যাপারটা হচ্ছে কি, ফিমেলরা যেমন কন্ট্রাসেপটিভ নিচ্ছে না, ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ, তারপরে ওরাল কন্ট্রাসেপটিভ মাসের পর মাস নিয়ে যাচ্ছে, এই মেলদের জন্য হচ্ছে এটা কি করবে আপনাকে, দেখবেন সিমেন এবং স্পার্ম দুইটা কিন্তু দুই জিনিস। সিমেন স্পার্ম দুইটা কিন্তু দুই জিনিস, কারণ সিমেনের মধ্যে স্পার্ম থাকে, এটা জানেন তো সবাই নাকি? দেখবেন যখন পাস আউট হয় বা লিকুইডটা বের হওয়ার পরে দেখবেন একটা থাকে একদম পানির মতো, ওইটার ভিতরে দেখবেন এরকম সাদা বা হচ্ছে একটা লিকুইড একটা স্ট্রাকচার থাকে, সেটা ভিতরেরটাকে বলা হয় স্পার্ম আর বাইরেটাকে বলা হয় সিমেন। এই গসিপল যারা ব্যবহার করে তাদের ঘটনাটা হয় সিমেন থাকে কিন্তু স্পার্ম কমে যায়, 9 এর বরাবর প্রোডাকশন কমে যায়। তাহলে ব্যাপারটা সেফ, সিমেন বের হতেই পারে, ঠিক আছে? এই হচ্ছে মেথডগুলো। আচ্ছা, তবে চেষ্টা করবেন কোনো ফিমেলকে, কি বললাম আপনাকে, প্রয়োজনে ফিক্সড মেথডে চলে যাবেন, কোনো ফিমেলকে দুটো জিনিস করাবেন না। একটা হচ্ছে কি, তাকে কখনো পিল ইউজ করতে দিবেন না, আর চেষ্টা করবেন সেজন্য সিজারে বাচ্চাটা না নেয়। এটা একজন ফিমেলের জন্য মানে তার লাইফ লং একটা সেফটি। একজন ফিমেল কিন্তু এমনি সৃষ্টিকর্তার পক্ষ থেকে বলা যায় 40 বছর পর্যন্ত সেফ। যারা ধর্ম নিয়ে ঘাটাঘাটি করেন তারা বলতে পারবেন ফিমেলকে গড একটা সেফটি দিয়েই দুনিয়াতে পাঠাইছে, কিন্তু তার পরবর্তীতেও চেষ্টা করবেন ফিমেল যেন সিজারে না যায় আর
পিল না নেয়, কারণ এটার সাইড ইফেক্ট হিউজ। এটা ফিমেলের সব কিছু পরিবর্তন করে দেয় হচ্ছে পিলে। এখন তো ক্লিনিকে গেলে ঠিক আছে। যে বাচ্চা উল্টে আছে অপারেশন করে। না, এটা আপনার কিছু কিছু পেশেন্টের, হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু পেশেন্টের সিমটমের কারণেও করতে হয়, আবার কিছু কিছু হসপিটালেরও সমস্যা আছে, সমস্যা যে নাই ব্যাপারটা এরকম নয়। আচ্ছা, এই গেল হচ্ছে আপনাদের কন্ট্রাসেপটিভ মেথডগুলো। হ্যাঁ, সবচেয়ে সেফ পদ্ধতি কোনটা? ওকে, এখন আপনি কোনটা চাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করে। আর যদি বলেন আমার কাছে বা হচ্ছে মেডিকেল সায়েন্সের তুলনায় সেফ, একদম পার্মানেন্টলি করে ফেলা, টিউবেক্টমি বা লাইগেশন। বয়স হলে করবেন, আপনি তো আর এই বয়সে না, বয়সে আপনার কন্ট্রাসেপটিভ সেটা বানান। ওইটা করারই দরকার নেই। তখন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা ইয়ং এজে আছেন, এগুলোর কন্ডিশন একটাই, যদি ফ্যামিলি ফুলফিল থাকে, ফ্যামিলি ফুলফিল তার মানে আপনি কয়টা বাচ্চা চাচ্ছেন, আপনার একটা ইন্টেনশন আছেন, এমন না যে আপনি এই 24 সালে এসে 5-6টা বাচ্চা নেবেন। নো 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 ভাই, এটা আমার মনে হয় না কেউ স্বাভাবিকভাবে চিন্তা করে। তো এখন হয়তো আপনি একটা নিচ্ছেন, 2টা নিচ্ছেন, মেডিকেল টার্মে বলা হয় কারোর যদি 3টা বাচ্চা থাকে, কয়টা বাচ্চা? 3টা বাচ্চা থাকে, দ্যাট মিনস তার ফ্যামিলি ফুলফিল, তখনই সে টিউবেক্টমিটা বা লাইগেশন চাইলে করাইতে পারে, যে কোনো ফিমেল। আর মেলের ক্ষেত্রেও একই ব্যাপার। আচ্ছা, এখন আসেন হচ্ছে আপনাদের নেক্সট টপিক হচ্ছে ট্রানএক্সামিক অ্যাসিড বা হচ্ছে কি বলে এটাকে, অ্যান্টি হ্যামোরেজিক। শেষ লাস্ট টপিক আপনাদের অ্যান্টি হ্যামোরেজিক। ওকে, অ্যান্টি হ্যামোরেজিক, হ্যামোরেজ মানে কি? রক্তক্ষরণ। আর বলার দরকার আছে? মনে আছে সবাই? আচ্ছা আচ্ছা, সংক্ষেপে বলি, যেটা হচ্ছে হ্যামোরেজ। হ্যামোরেজ মানেই হচ্ছে ব্লিডিং। ব্লিডিংটা হয় 2 ধরনের, হ্যামোরেজটা 2 ধরনের হয়। একটা হচ্ছে ইন্টারনাল, আর একটা হচ্ছে এক্সটার্নাল। এখন আসেন হচ্ছে ইন্টারনাল কোথায় হয় আর এক্সটার্নাল কখন হয়। যেমন স্ট্রোক হইলো, স্ট্রোক, ঠিক আছে, তখন এখানে কিন্তু 2 ধরনের স্ট্রোক হয়, ইসকেমিক স্ট্রোক আর একটা হচ্ছে হ্যামোরেজিক স্ট্রোক। দেখবেন নাম বলে লেখা থাকে রিপোর্টে হ্যামোরেজিক স্ট্রোক, তার মানে হচ্ছে বডির ভিতরে যত ধরনের ব্লিডিং বডির ভিতরের দিকে হচ্ছে, যেটা চামড়া দিয়ে বাইরে আসতেছে না সেটাকে বলবো আমরা ইন্টারনাল, আর যেটা স্কিন ভেদ করে বাইরে চলে আসছে সেটাকে আমরা বলবো এক্সটার্নাল। এই এক্সটার্নালের আবার 2টা ফরমেশন হয়, একটা হচ্ছে আর্টারিয়াল ব্লিডিং আর একটা হচ্ছে ভেনাস ব্লিডিং। এই এক্সটার্নালের কয়টা হবে? 2টা ফরমেশন হয়, একটা হচ্ছে আর্টারিয়াল আর একটা হচ্ছে ভেনাস ব্লিডিং, ঠিক আছে। এখন আর্টারিয়াল ব্লিডিং আর ভেনাস ব্লিডিংটা আমরা বুঝবো কিভাবে? মনে রাখবেন, আর্টারি থেকে যদি কখনো আপনার ব্লিডিং হয়, আচ্ছা আগে বলেন তো যে আমরা যত টিউব লাইক স্ট্রাকচার চোখে বডিতে দেখি চামড়ার উপর দিয়ে, এগুলোর নাম কি? আর্টারি না ভেইন? বলেন তো, ধারণা করেন তো, বলেন তো। না, সোজা কথা মনে রাখবেন, আর্টারি কখনো খালি চোখে দেখা যায় না, তাহলে বাকি রইল কি? ভেইন। কনসেপ্ট ক্লিয়ার? সোজা পদ্ধতিতে মনে রাখবেন সব কিছু, কমপ্লিকেশন ইন্টার, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন আসেন এই ব্লিডিংয়ের মধ্যে তফাৎ করব কিভাবে? তফাৎ করার সিস্টেম হচ্ছে এই আর্টারি থেকে যখন ব্লিডিং হবে তখন হবে স্প্রাউটিং অফ ব্লাড। স্প্রাউটিং অফ ব্লাড মানে কি? ফিনকি দিয়ে রক্ত পড়া, ছিটকে রক্ত পড়া বা ফিনকি দিয়ে রক্ত পড়া, স্প্রাউটিং অফ ব্লাড। বুঝতে পারছেন? সেটাকে বলা হয় আর্টারিয়াল ব্লিডিং। হ্যাঁ হ্যাঁ, যখন গরু জবাই করার পর একটা ছিটকে রক্ত বের হয়ে গেল না, ছিটকে যাওয়াটা কিন্তু প্লেন না, যেটা হচ্ছে ছিটকে গেল সেটা হচ্ছে আর্টারি কেটে যাওয়ার কারণে আর্টারিয়াল ব্লিডিং। মনে রাখবেন, ভেনাস ব্লিডিং যতই হোক, যতক্ষণ পর্যন্ত দেখবেন ওই যে হুজুর থাকে তখন দেখবেন কাটা হয় নাই বলে আবার কাটে, ওইটা কোনটা জানেন? এই আর্টারিটাই। কারণ ভেইন কেটে গেলে সমস্যা নাই, যার আর্টারি কাটা হবে না ও আবার উঠে দাঁড়ায় যাবে। না না, রগ না, রগ না, রগটা হচ্ছে আবার টেন্ডন, ওইটা আলাদা জিনিস। আচ্ছা, এখন আসেন হচ্ছে তাহলে এটা হচ্ছে কি স্প্রাউটিং অফ ব্লাড বা ফিনকি দিয়ে রক্ত বললে আমরা বুঝবো আর্টারিয়াল ব্লিডিং। আর এটা হচ্ছে কি ভেনাস ব্লিডিং। ভেনাস ব্লিডিংটা কেমন হবে? ওয়াটার লাইক ফ্লো। ওয়াটার লাইক ফ্লো মানে বোতল থেকে আপনি পানি ঢেলে দিলে যেভাবে ব্লাড যায় এটাকে বলা হয় ওয়াটার লাইক ফ্লো, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন হচ্ছে আমরা এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? অনেক কিছু ব্যবহার করা হয়, আপনারা কষ্ট করে শুধু একটা নামই মনে রাখবেন, এটা হচ্ছে ট্রানএক্সামিক অ্যাসিড। আর কিচ্ছুর দরকার নেই আপনাদের, আপনাদের কাছে অ্যাভেলেবেলও থাকবে এটা। বাকি যেগুলো এগুলো ফার্মেসিতে দেয় না, এগুলো হসপিটালে থাকে কিংবা হচ্ছে
হ্যাঁ ওইগুলোতে থাকে, কিন্তু একটাই মনে রাখবেন, ট্রানএক্সামিক অ্যাসিড বা ট্র্যাক্সিল। ট্র্যাক্সিল 500 মিলিগ্রামের হয়। আচ্ছা এখন আসেন, এই ট্র্যাক্সিল আবার দুইটা ফরমেশনে হয়, একটা হচ্ছে ইনজেকশন আরেকটা হচ্ছে ক্যাপসুল। ঠিক আছে, ক্যাপসুল। আচ্ছা ক্যাপসুলটা হয় 500 মিলিগ্রামের, ইনজেকশনটা ভায়াল হচ্ছে 500 মিলিগ্রামের। কিন্তু ইনজেকশন আর ক্যাপসুল কখন ব্যবহার করব আমরা? ইনজেকশনটা ব্যবহার করব অন ইমার্জেন্সি। অন ইমার্জেন্সি, যেমন রোড অ্যাক্সিডেন্ট করে আসছে, অনবরত তার ব্লিডিং হচ্ছে, এখন হসপিটালটা অনেক দূরে বা হসপিটাল নিতে নিতে তার আরও ব্লাড বের হয়ে যাবে, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি ইনজেকশন ট্র্যাক্সিল। বা হচ্ছে বিশেষ করে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ধরেন ওয়ারজোন বা হচ্ছে যারা যুদ্ধ ডিফেন্সে দেখবেন হচ্ছে মেডিকিট দেওয়া হয়, মেডিকিট। হ্যাঁ মেডিকিটের ভিতরে একটা ইনজেকশনের মতো স্ট্রাকচার থাকে, হ্যাঁ ওইটা শুধুমাত্র ব্লিডিং যেন বন্ধ হয় তার জন্য দেওয়া হয়, নিয়েই দেখবেন দেয় বা মুভিতে দেখেন না, দেওয়ার সাথে সাথে দিয়ে বন্ধ করে, এটাই হচ্ছে ট্র্যাক্সিল। হ্যাঁ এটা দুইটাভাবেই দেওয়া হয়, মাসেলেও দেওয়া যায়, ভেইনেও দেওয়া যায়, কিন্তু আপনাকে বুঝতে হবে ব্লিডিংটা কোথায় দিলে কমবে, অবস্থা বুঝে। বুঝতে পারছেন? যদি এইটা হয় আর্টারিয়াল ব্লিডিং তাহলে অবশ্যই ভেইনে দিবেন। বুঝতে পারছেন আমার কথাটা? আর যদি ধরেন হচ্ছে যে না ভেনাস ব্লিডিং, এটা মাসেলে এনাফ। কথাটা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখন আসেন কার ক্ষেত্রে দেয়া যাবে না? কোনো কার্ডিয়াক পেশেন্ট, একটাই মনে রাখবেন, কার্ডিয়াক পেশেন্ট, আরেকটা হচ্ছে নিউরোলজিক্যাল বা মানে হচ্ছে স্ট্রোকের পেশেন্ট। স্ট্রোক এবং কার্ডিয়াক পেশেন্ট এদের ক্ষেত্রে সহজে ব্যবহার না করার চেষ্টা করবেন, আর ব্যবহার করতে হলেও এরা করবে হচ্ছে যারা রেজিস্টার্ড। স্ট্রোকের পেশেন্টকে দিবেন না, দিলে কি হবে জানেন? তার আবার কোথাও না কোথাও ব্লক হয়ে যাবে। হ্যাঁ জমা, এটা তো ইনস্ট্যান্ট জমাই দিবে আপনাকে। ঠিক আছে, এখন অন্য কোথাও ভালোর জন্য আপনি দিয়ে দিলেন, অন্য কোথাও যদি জমে যায় আবার একই ঘটনার পুনরাবৃত্তি হবে। তাই মনে রাখবেন কয়টা পয়েন্ট বললাম? দুইটা, একটা হচ্ছে কার্ডিয়াক আর একটা হচ্ছে স্ট্রোক। কনসেপ্ট ক্লিয়ার? এই আপনাদের ক্লাস। কি ইমার্জেন্সিতে কখনো ক্যাপসুল দিবেন না। ক্যাপসুল কখন দিবেন? আচ্ছা এটা বন্ধ করেন তো। ক্যাপসুলটা আমরা